শহরের নামকরা সাংবাদিক সাগর বার্মা বলা যায় বর্তমান জেনারেশনের আদর্শ সে। তারই যশ খ্যাতির জন্য তাকে সমাচার নিউজ পেপারের চিফ এডিটরের পদ দেওয়া হয়। সেদিন রাতে বাসায় ফেরার পথে রাস্তার মাঝে গাড়ি নষ্ট হওয়ায় সে যখন একটা ধাবায় যায় তখন একটা তেলে ডোবানো পুরনো নিউজ পেপারের কাটা অংশ তার হাতে পড়ে। টুইস্ট আসে তখনই যখন সেই পেপারে লেখা কথাগুলো হয়ে যায় তার ভবিষ্যৎ। একের পর এক খবরের কাগজের টুকরা তার কাছে আসে আর রহস্য আরো গাঢ় হতে থাকে। প্রশ্ন হলো কে পাঠাচ্ছে এই ভবিষ্যৎবাণী, আর যেই সাংবাদিক এই কাগজগুলো পাচ্ছে সেই বা কেন রহস্যময় ভাবে আত্মহত্যা করছে? এটা কোনো অভিশাপ নাকি অতীতের কোনো পাপ নাকি কারো ষড়যন্ত্র? এমনই এক রহস্যে ঘেরা হররে মোড়ানো সাসপেন্স এবং থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব দূতা, যার অর্থ বার্তাবাহক। 2022 সালের 15 নভেম্বর রাত 2:13 সাগর তার অ্যাপার্টমেন্টে বসা। বাইরে তখন অনবরত বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। সাগরকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছে। সাগর একটা ঘুমের ওষুধের কৌটা খুলে সব ওষুধ একেবারে মুখে নিয়ে পানি দিয়ে বহু কষ্টে গিলে খায়। প্রিয়া নামের কাউকে ভয়েস মেসেজ দিয়ে বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব সত্য জানার পর আমি আর বাঁচতে চাই না। তবে মারা যাওয়ার আগে তোমাকে সব সত্য বলে যেতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা তখনই বন্ধ হয়ে যায়। সাগর হন্যে হয়ে মোবাইলের চার্জার খুঁজতে থাকে, কারণ তার হাতে সময় খুবই কম। তাড়াহুড়ায় আলমারির উপর থেকে চার্জার নামাতে গেলে চার্জারের নিচে থাকা খোলা ব্রিফকেস পড়ে যায়, সাথে সাথে অনেকগুলো কাগজও। সাগর সব কাগজ গোছাতে গেলে অনেক পুরনো এক পত্রিকার হেডলাইনে তার চোখ আটকে যায়। খবরে লেখা 15 তলার একটা বিল্ডিং ধসে পড়ল, এর দায় কে নিবে? একটা বিল্ডিং এ আগুন লাগার ছবি আর সাথে কিছু ওষুধ এবং একটা ভ্যাকসিন। এসব দেখে সাগর হতবাক হয়ে বলে প্রিয়া। সাথে সাথে সাগর সব এলোমেলো দেখতে থাকে, অর্থাৎ ওষুধ তার কাজ শুরু করে দিয়েছে। অনেক কষ্টে উঠতে গিয়ে সাগর পড়ে যায়। বহু কষ্টে টলতে টলতে ওয়াশরুমের বেসিনের কাছে এসে গলায় আঙ্গুল ঢুকিয়ে ওষুধগুলো বের করার চেষ্টা করে। বমি হওয়ার সাথে সাথে ওয়াশরুম থেকে বের হতে গেলে ফ্লোরে পড়ে যায়। ওঠার অনেক চেষ্টা করেও সেখানে জ্ঞান হারায়। সিন শিফট হয় 6 দিন আগে 9 নভেম্বরে হোটেল রাখিনে। দেশের নামকরা পত্রিকা সমাচারের সবাই এক হয়েছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে যেই লোকটা ঢুকছে তার নাম চন্দ্রমূর্তি। আজ সাগর বার্মাকে প্রমোশন দিয়ে সমাচারের চিফ এডিটরের পোস্ট দেওয়া হচ্ছে। সাগর খুব কম বয়সেই দেশের নামকরা বেশ কয়েকটা পত্রিকায় কাজ করেছে। এমনকি সাগর জার্নো গ্লোবাল ইনস্টিটিউট থেকে গোল্ড মেডেলও পেয়েছিল। সাগর স্টেজে আসলে তার সিনিয়র সঞ্জয় তাকে একটা কলম দিয়ে স্বাগতম জানায়, কারণ কলমই একজন সাংবাদিকের সবচেয়ে বড় অস্ত্র। সাগরের এই ভিডিও চশমা পরা একজন ঘরে বসে লাইভ দেখছে। সাগর বলে, সাংবাদিকের কাজই হলো সত্যকে সবার সামনে আনা। আমাদের ভাষায় সাংবাদিক দূতা বলা হয়, যার অর্থ মেসেঞ্জার বা বার্তাবাহক। আমার কাজই হলো সরকার এবং জনগণের মধ্যে তথ্য আদান প্রদান করা। সাগর তার এই সফলতার জন্য তার স্ত্রী প্রিয়া, যে নিজেও একজন সফল সাংবাদিক কিন্তু বর্তমানে গর্ভকালীন ছুটিতে আছে, আর সাগরের পিএ অমৃতা এবং চন্দ্রমূর্তি, যে সিনিয়র জার্নালিস্ট হিসাবে তাদের সাথে কাজ করছে, এই তিনজনকে ধন্যবাদ জানায়। বক্তৃতার শেষে সঞ্জয় সাগরকে বলে, আমি চার্লসকেও ইনভাইট করেছিলাম কিন্তু সে আসেনি। আমি তো আসলে এই পোস্ট চার্লসের জন্য বরাদ্দ করেছিলাম, কিন্তু তুমি চার্লসের মানসিক অবস্থা সম্পর্কে বলার পর আমি ওর সাথে দেখা করে বুঝতে পারি তুমি সত্যিই বলছো। সত্যিটা বলে তুমি আমাদেরকে বাঁচিয়েছো। অমৃতা কিছু পোড়া গোলাপের তোড়া নিয়ে সাগরকে দিলে সাগর রেগে বলে, কে দিল এটা? অমৃতা বলে, এটা চার্লস দিয়েছে। নোট খুললে দেখা যায় সেখানে লেখা, পিছন থেকে চাকু মেরে ভালো করলি না। সাগর অবাক হয়ে বলে, আমি কখন ওর পিঠে চাকু মারলাম? নিজেকে কিভাবেও এমন মানসিক অবস্থা নিয়ে এত বড় পোস্ট কখনো সামলাতে পারতো? অমৃতা বলে, যাই হোক, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। বলেই ক্রসওয়ার্ডের বই দিলে সাগর অনেক খুশি হয়ে যায়। সাগর বলে, এটা তো আমার ফেভারিট গেম, এই বই না শেষ করা পর্যন্ত আমার আজকে ঘুমই আসবে না। ঠিক তখনই চন্দ্রমূর্তি এসে জার্নালিজমের নীতি লেখা একটা বই গিফট করে। এমন গিফট পেয়ে সাগর অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সাগর তার স্ত্রী এবং তার মেয়ে অঞ্জলিকে নিয়ে বের হওয়ার সময় অঞ্জলি বলে, বাবা আমাদের কুকুর একে নিয়ে আসো। খবরে বলা হয় আগামী 1 সপ্তাহ এমন ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগর হোটেলের রিসিপশনিস্টকে তাদের কুকুর একে আনতে বলে। রিসিপশনিস্ট জিজ্ঞেস করে, নাম এ কেন রেখেছেন? সাগর বলে, আসলে আমার মেয়ে এখনো তার নাম ঠিকই করতে পারেনি, তাই গত 1 বছর যাবত ওকে এই ডাকছি। একে নিয়ে সবাই গাড়িতে উঠে ভিমলি রোড দিয়ে যাচ্ছিল। রাত 10:15 হঠাৎই গাড়ি থেমে গেলে সাগর বলে, মনে হচ্ছে তেল শেষ। প্রিয়া বলে, কিন্তু
প্রভাকর তো আজ সকালেই ট্যাঙ্ক ফুল করিয়েছিল। সাগর ক্যাব বুক করতে গেলে কোনো গাড়িও পায় না, আর সাগরের ফোনও বন্ধ হয়ে যায়। তাই প্রিয়া আমৃতাকে কল দিয়ে তাদের জন্য গাড়ি পাঠাতে বলে। লোকেশন চাইলে সাগর আশেপাশে দেখে বলে, আমরা ভিমলি হাইওয়ের দামদাম ধাবার সামনে আছি। প্রিয়া বলে, যাক, গাড়িটা ভালো জায়গাতেই দাঁড়িয়েছে, এই ধাবায় মাখনের অমলেট পাওয়া যায়, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। সাগর ধাবায় গিয়ে অমলেট অর্ডার দিয়ে একটা বেঞ্চে বসলে হঠাৎ পাশের ল্যাম্পের সাথে লাগানো পুরোনো একটা পেপারের ক্রসওয়ার্ডে তার চোখ আটকে যায়। ক্রসওয়ার্ডটা দেখার কৌতূহলে কাগজটা নামিয়ে ক্লু পড়তে থাকে। সবগুলো ঘর পূরণ করা হলেও একটা শব্দের ঘর ফাঁকা। সাগর সেটা পূরণের জন্য ক্লু পড়তে গেলে দেখে সেখানে লেখা 2022 সালের নভেম্বর মাসের 9 তারিখে রাত 10:45:33 বিচ রোডে থাকা দামদাম ধাবার সামনে এক গাড়ির অ্যাক্সিডেন্টে নাম করা সাংবাদিক সাগর ভার্মার যে কুকুরটা মারা গিয়েছিল তার নাম কি। সাগর এই অপশন পড়ে হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। আশেপাশে তাকিয়ে দেখে সবই তো মিলে যাচ্ছে, এমনকি ঘড়িতে 10:41 বাজে। ঠিক তখনই প্রিয়া এসে বলে 2টা পানির বোতলও লাগবে। সাগরের চোখে মুখে এত ভয় দেখে প্রিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? ঘড়িতে তখন 10:45:31। 33 সেকেন্ড হওয়ার সাথে সাথেই একটা ট্রাক এসে সাগরের গাড়িতে ধাক্কা দেয়। এই ভয়ানক দৃশ্য দেখে প্রিয়া চিৎকার করে পেটে হাত দিয়ে বসে পড়ে, আর সাগর অঞ্জলি বলে দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে এসে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা দিয়ে গলগলিয়ে রক্ত পড়লে সাগর ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে। ঠিক তখনই অঞ্জলি বাবা বলে ডাক দিলে সাগর দেখে অঞ্জলি গাড়ি থেকে বেশ দূরে তার পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। সাগর দৌড়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে। প্রিয়া বহু কষ্টে দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে কান্না করতে থাকে। আসলে প্রিয়া গাড়ি থেকে বের হওয়ার পর অঞ্জলি জানালা খুলে তার পুতুল নিয়ে খেলছিল। অঞ্জলির হাত ধরলে পুতুলটা পড়ে যায়। অঞ্জলি পুতুল নেওয়ার জন্য বের হওয়ার সাথে সাথেই ট্রাক এসে গাড়িতে ধাক্কা দেয়, আর অঞ্জলি বেঁচে যায়। ট্রাক ড্রাইভার দেখে তার সামনের গ্লাসে নিউজ পেপারে ঢাকা। বেচারা ভয়ে গাড়ি থেকে নেমে কি যেন খোলার চেষ্টা করে। তখনই সাগরের চিৎকার শুনে ড্রাইভার ভয়ে পালিয়ে যায়। সিন শিফট হয় সাগরের ফার্ম হাউসে। সাগর পুরনো টাইপরাইটারে হিট অ্যান্ড রান কেসের বিস্তারিত লিখছে। ভিমলি হাইওয়েতে পুলিশ ডগ স্কোয়াড নিয়ে তদন্ত করছে। ইন্সপেক্টর ঘোষ তার জুনিয়র রবিকে কল দিয়ে জিজ্ঞেস করে তারা ড্রাইভারকে এখনো পেয়েছে কিনা। রবি জানায় এখানে অনেক অন্ধকার, তাই পাওয়া যাচ্ছে না। সাগর কমপ্লেন লেখা শেষ করলে সাগরের বাবা এসে হুট করেই সেই কাগজটা নিয়ে নেয়। সাগর বলে, বাবা দয়া করে এটা ছিল না। বাবা কাগজ চিতে চিতে বলে, কতবার বলবো যে এসব সাংবাদিকতা তোমার জন্য না। আবার তুমি ওই কলেজে অ্যাপ্লিকেশন দিচ্ছ, প্রমিস করো কখনো সাংবাদিকতা করবে না। সাগরের মা প্রতিভা এসে বাবাকে নিয়ে যায়। সাগর আবারও কমপ্লেন লিখে ঘোষকে দিয়ে বলে, আসলে বিদ্যুৎ নেই, তাই পুরনো টাইপরাইটারে টাইপ করে দিয়েছি। ঘোষ জিজ্ঞেস করে ভেতরে কি হচ্ছিল। সাগর বলে, আসলে আমার বাবা অ্যালজাইমারের রোগী। 4 বছর আগে এই রোগ শুরু হয়েছিল। ধীরে ধীরে সব ভুলে যাচ্ছে। আমার সাংবাদিক হওয়াটা সে একদমই পছন্দ করত না। সুযোগ পেলেই আমার কলেজের অ্যাপ্লিকেশন ছিঁড়ে ফেলতো। কেন জানি এই একটা কথা বাবা এখনো মনে রেখেছে। ঘোষ বলে, ঠিক আছে, আমরা ওই ড্রাইভারকে খুঁজছি, আর আপনাদের কুকুরের লাশ দিয়ে গেছি বলেই ঘোষ চলে যায়। দারোয়ান এসে জিজ্ঞেস করে কুকুরের লাশ কোথায় দাফন করবে। সাগর বলে, আমাদের আঙিনায় কবর দিলে অঞ্জলির কষ্ট হবে। পাশের রেড্ডি সাহেবের জায়গা তো ফাঁকাই পড়ে আছে, ওখানে দাফন করো, আমি রেড্ডির সাথে কথা বলে নিব। এদিকে সেই ট্রাক ড্রাইভার দৌড়াতে দৌড়াতে বনের মধ্যে লুকালে ডগ স্কোয়াড তার গন্ধ শুকে ঠিকই ড্রাইভারকে খুঁজে পায়। 10ই নভেম্বর সকাল 8:12। সাগর অফিসের জন্য রেডি হচ্ছে। অঞ্জলি দৌড়ে এসে বাইরে তাকিয়ে কি যেন দেখছে। বাবার কাছে এসে ফিস ফিস করে বলে, এ পানিতে থাকতে পছন্দ করত, তাই ওর নাম হিপোপটামাস রেখেছি। সাগরের হঠাৎ সেই নোটের কথা মনে পড়ে। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেই দামদাম ধাবায় এসে গতকালকে সেই কাগজ খুঁজতে থাকে। দোকানদার জানায় সব কাগজ তো আমরা ডাস্টবিনে ফেলে দেই। সাগর ডাস্টবিনে একটু খুঁজতেই কাগজটা পেয়ে যায়। সাগর দোকানদারকে জিজ্ঞেস করে, এই কাগজ কোথা থেকে আসলো বলতে পারবে? দোকানদার বলে, এটা তো পোকা দূর করার কাজে লাগে, রোজ নতুন কাগজ লাগাই। সাগর আর কোনো কথা না বাড়িয়ে গাড়িতে বসে আবারও ক্রসওয়ার্ডের ক্লু ভালো করে পড়ে সেই ফাঁকা জায়গায় হিপোপটামাস নাম লেখে। আর অবাক করা বিষয়, লেখাটা মিলেও যায়। এটা আসলে কিভাবে সম্ভব? ঠিক তখনই গ্যারেজ থেকে মেকানিক কল দিয়ে জানায় পুলিশ সাগরের গাড়ি তার গ্যারেজে রেখেছে। সে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবে। সাগর আসতেই মেকানিক দেখায় সাগরের গাড়ির তেলের ট্যাঙ্কে ছিদ্র করা, যেটা দেখে মনে হচ্ছে না এটা অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, মনে হচ্ছে কেউ ইচ্ছা করে করেছে। আপনি যেহেতু সাংবাদিক, তাহলে হয়তো কেউ আপনার উপর বদলা নেওয়ার জন্য এমন করেছে, অর্থাৎ গতকালকের অ্যাক্সিডেন্ট কেউ প্ল্যানিং করেই করিয়েছে। সাগর অফিসে আসলে অমৃতা এসে জিজ্ঞেস করে অঞ্জলি কেমন আছে। অমৃতা লক্ষ্য করে সাগর 2 পায়ে 2 রঙের মোজা পরে আছে। অমৃতা সাগরকে বলে, আজ মনে হয় অনেক চিন্তায় আছো। সাগর বলে, আসলে আমি মোজা পরছিলাম, তখন অঞ্জলি
অঞ্জলি এসে কথা বলায় আমি ভুলে 2 রঙের মোজা পরে নিয়েছি। সাগরকে এত চিন্তিত দেখে অমৃতা বলে, তুমি কি কোনো কিছু নিয়ে অনেক চিন্তায় আছো? সাগর সাথে সাথে তার মানিব্যাগ থেকে সেই খবরের কাগজের ছেঁড়া টুকরো বের করে দেয়। এখানে যা যা লেখা আছে গতকাল আমার সাথে ঠিক তাই হয়েছিল এবং একদম একই সময়ে। অমৃতা নিজেও এবার চিন্তায় পড়ে যায়। আরো অবাক করা বিষয় হলো আমার কুকুরের তো কোনো নামই রাখেনি, আর অঞ্জলি এসে বলল ওর নাম রেখেছে হিপোপোটামাস। গাড়িতে আসার সময় হিপোপোটামাস লেখার সাথে সাথেই এটা পূরণ হয়ে গেল। এমনকি আমার গাড়ির ফিউল ট্যাঙ্কেও কেউ ছিদ্র করে রেখেছে। অমৃতা বলে, তাহলে এসব কি করলো? ঠিক তখনই ইন্সপেক্টর ঘোষ কল দিয়ে বলে তারা ড্রাইভারকে খুঁজে পেয়েছে। তবে সে জানায় সে ইউপি থেকে টানা 15 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছে, আর ধাবাতে পৌঁছানোর সাথে সাথেই কিছু খবরের কাগজ কাচের উপর পড়ায় সে কিছু দেখতে পাচ্ছিল না। সব তথ্য শুনে মনে হচ্ছে লোকটা নির্দোষ। সাগর কোনো কথা না শুনেই বলে ওকে যেতে দিবে না। ওই পেপার পড়া আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া সবকিছু প্ল্যান করা ছিল। যেভাবে পারো ওর মুখ থেকে সব সত্য বের করো, দরকার হলে ওর হাত পা ভাঙো বলে ইন্সপেক্টর ঘোষকে 1 লাখ টাকা ট্রান্সফার করে দেয়। ঘোষ জলদি এসে তার জুনিয়রকে বলে সেই ড্রাইভার কই। জুনিয়র জানায় ড্রাইভারের উকিল কেবলই তাকে বেল করিয়ে নিয়ে গেছে। ঘোষ জলদি থানার বাইরে যায়। ঠিক তখনই একটা লোক থানার সবার জন্য মিষ্টি পান নিয়ে আসে। ঘোষের হাতে সময় না থাকায় লোকটাকে বলে তুমি ভেতরে গিয়ে সবাইকে দিয়ে দাও। লোকটাও তাই করে আর ঘোষের টেবিলে একটা পান রেখে দেয়। ঘোষ বাইরে এসে দেখে ড্রাইভার বাইরে দাঁড়ানো। সে তার কোনো খালার সাথে কথা বলছে। ঘোষ বলে চলো থানায় চলো, তোমার কিছু সাইন করা বাকি, তারপর চলে যেও। ড্রাইভারকে বাইরে বসিয়ে ঘোষ ভেতরে চলে যায়। সাগর চার্লসের সেই নোট আর পোড়া ফুল দেখছিল। অমৃতা জিজ্ঞেস করে তাহলে এইসব কি চার্লসের কাজ? সাগর বলে কে জানে, গত 2 মাস থেকে ওর মানসিক অবস্থা ভালো না, তারপরও সে প্রতিদিন আমাকে এভাবে পোড়া ফুল পাঠায়। সত্যি বলতে গেলে আমার এই পোস্টটা আসলে চার্লসের। আমি সঞ্জয়কে ম্যানিপুলেট করে পোস্টটা আমার করে নিয়েছি, কিন্তু তারপরও তার প্রতিশোধ নেওয়ার হলে আমার সাথে নিক। আমার পরিবার কি দোষ করেছে? যদি কাল অঞ্জলি ওই সময় গাড়িতে থাকতো তাহলে কি হতো? ওকে আমি খুন করব। অমৃতা বলে চার্লসি যে এইগুলো করেছে সেটা নাও তো হতে পারে। তোমরা একে অপরকে অনেক বছর যাবৎ চেনো। আমার মনে হয় তোমার ওখানে গিয়ে চার্লসের সাথে ঠান্ডা মাথায় কথা বলা উচিত। বিকাল 3:28 চার্লসের ফার্ম হাউসে চার্লসের ফোন বেজেই যাচ্ছে। কলটা করেছে সাগর, তবে চার্লস বারবার কল কেটে দিচ্ছে। সাগর বাধ্য হয়ে চার্লসের স্ত্রী মরিয়ামকে কল দেয়। মরিয়াম তার ছেলের ছবি দেখে কান্না করতে করতে বলে সে গতকালই তার বাবার বাসায় এসেছে। চার্লস এখন বিমলির পাশে তার ফার্ম হাউসে আছে। সাগর ফার্ম হাউসে পৌঁছাতে 5:30 বেজে যায়। সাগর এসে দেখে দরজা খোলা। একটু এগিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে হলুদ রেইনকোটে হেলমেট পরা একজন বাইকে বসে তার দিকে তাকিয়ে আছে। সাগরকে দেখার সাথে সাথেই সে কেমন যেন ভয় পেয়ে তাড়াতাড়ি বাইকে স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই একটা পেপারের ছেঁড়া অংশ সাগরের পায়ের কাছে এসে পড়ে। সাগর উপরে তাকিয়ে দেখে উপর থেকে খবরের কাগজের ছোট ছোট টুকরা উঠছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে চার্লস একটা রুমে বন্দুক হাতে দাঁড়ানো। সেই রুম ভর্তি অজস্র খবরের কাগজের ছোট ছোট টুকরা। চার্লসকে দেখে বোঝাই যাচ্ছে সে কোনো একটা বিষয় নিয়ে খুব ঘাবড়ে আছে। চার্লস বলে খবরের কাগজে পড়লাম গতকাল গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার কুকুর মারা গেছে। চার্লসের বাম হাতে একটা খবরের কাগজের টুকরা। চার্লস বলে অ্যাক্সিডেন্টের আগে তুমিও কি এমন পুরনো খবরের কাগজের টুকরা পেয়েছিলে যেখানে লেখা ছিল কুকুর মারা যাবে? সাগর বলে হ্যাঁ, কিন্তু তোমার তাতে কি? চার্লস বলে এর পরের টার্গেট তুমি সাগর, তুমি ফেসে গেছো। এখন সে তোমার পিছু ছাড়বে না। তুমি এমন আরো অনেক পেপারের টুকরা পাবে। তোমার পরিবার, আত্মীয় স্বজন, এমনকি যারা তোমাকে চেনে তাদের সবাইকে সে নির্মমভাবে মেরে ফেলবে। যতই চেষ্টা করো না কেন তুমি কাউকে বাঁচাতে পারবে না। আর এইসব বন্ধ করার উপায় মাত্র একটা, সেটা হলো বলেই মুখের মধ্যে বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেয়। সাথে সাথে এক খাবলা রক্ত এসে সাগরের মুখে পড়ে। ঘটনার আকস্মিকতায় সাগর হক চকিয়ে যায়। চার্লসের মৃতদেহ মাটিতে পড়ে যায়। 1 মাস আগের কথা। চার্লসের অ্যাপার্টমেন্টের নিচে বাচ্চারা লুকোচুরি খেলছিল। এক প্রতিবেশী চার্লসের স্ত্রী মরিয়ামকে বলে 10 দিনের ব্যবধানেই চার্লসের বাবা মা আর তার ভাইয়ের মৃত্যুতে চার্লস একেবারে ভেঙে পড়েছে। মরিয়াম পিছনে তাকিয়ে দেখে চার্লস তার কিছুটা দূরেই একটা বেঞ্চে বসে আছে। একটা নিউজ পেপারের কাটিং দেখে দৌড়ে গিয়ে মাটি থেকে সেটা তুলে চার্লস পকেটে রাখে। চার্লসের কি হয়েছে প্রতিবেশী জিজ্ঞেস করলে মরিয়াম বলে আমি জানি না ওর কি হয়েছে। সব জায়গা থেকেই ওই পুরনো নিউজ পেপার
পেপারের কাটিং গুলো কুড়িয়ে ঘর ভরে ফেলেছে। তখনই সামনে দিয়ে একটা লোক গাড়ি রিপেয়ারের জন্য একটা বড় টায়ার নিয়ে যায়। একটা ছেলের হাতে পেপারে মোড়ানো কিছু বাদাম দেখে চার্লস পেপারে লেখার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে কিছু টাকা দিয়ে বাদামের ঠোঙ্গাটা নিয়ে খুব ঘাবড়ে গিয়ে পেপারের লেখাগুলো পড়তে শুরু করে। পেপারে লেখা ছিল নামকরা জার্নালিস্ট চার্লস ডেভিডের বাসার দুর্ঘটনায় তার 7 বছরের ছেলে ম্যাথিউ মারা যাবে। চার্লস সাথে সাথে তার ছেলে ম্যাথিউকে চিৎকার করে ডাকতে থাকে। দৌড়ে এসে মরিয়মকে জিজ্ঞেস করলে মরিয়ম বলে ম্যাথিউ তো এখানেই লুকোচুরি খেলছিল। চার্লস ছুটে যায় ছেলেকে খুঁজতে। এদিকে ম্যাথিউ অ্যাপার্টমেন্টের পার্কিং লটে এসে একটা গাড়ির নিচে লুকায়। সেই গাড়ির একটা টায়ার খোলা ছিল। টায়ারের জায়গায় গাড়ির লিভার জ্যাক দিয়ে উঁচু করা ছিল, কিন্তু লিভার জ্যাকটা গাড়ির সাথে খুব সামান্যভাবে লেগেছিল। চার্লস ম্যাথিউকে খুঁজতে খুঁজতে গাড়ির পার্কিং লটে আসে। বাবাকে এভাবে ডাকতে দেখে ম্যাথিউ কিছুটা ভয় পেয়ে যায়। সে পেছনে সরতে সরতে তার পায়ের ধাক্কায় লিভার জ্যাকটা সরে যায়। ম্যাথিউর হালকা একটা গোঙানির শব্দ শুনে চার্লস ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে ম্যাথিউর উপর গাড়ি পড়ায় গাড়ির চাপে ম্যাথিউ পিষে গেছে। কি ভয়ঙ্কর দৃশ্য। সিন শিফট হয় বর্তমানে। সাগর চার্লসের লাশের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছিল না সে এখন কি করবে। ধীরে ধীরে সে চার্লসের দিকে এগিয়ে গিয়ে তার হাত থেকে নিউজ কাটিংটা নিয়ে ফার্ম হাউস থেকে বের হয়ে যায়। গাড়ি নিয়ে বাসায় এসে খুব সাবধানে ঘরে ঢোকে। চার্লসের হাত থেকে নিয়ে আসা নিউজ পেপারটা টেবিলের উপর রেখে জামা কাপড় খুলে ওয়াশিং মেশিনে দেয়। গোসল শেষ করে বিছানার উপরে বসে পেপার কাটিংটা হাতে নিয়ে দেখে একজন লোক বন্দুক দিয়ে সুইসাইড করছে, আর সে সময় তার পেছনে আরেকজন লোক দাঁড়িয়ে সেটা দেখছে। যে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে তার দুই পায়ে দুইটা মোজা দুই রঙের। সাগর নিজের জুতার দিকে তাকিয়ে দেখে সেও একটা সাদা আর একটা কালো রঙের দুই পায়ে দুইটা আলাদা মোজা পরে গিয়েছিল। কাটিং এর অপর পাশে লেখা তুমি আমার পরবর্তী শিকার। পরের দিন সকালে চার্লসের ফার্ম হাউসে পুলিশের টিম আসে। নামকরা সাংবাদিকের মৃত্যুতে দায়িত্ব দেওয়া হয় খুবই চতুর ক্রান্তি নামের একজন অফিসারকে। ক্রান্তি ক্রাইম স্পটে আসলে জুনিয়র ইন্সপেক্টর রাঙ্গা বলে গত রাত থেকেই চার্লসের স্ত্রী চার্লসকে কল দিলেও চার্লস কল রিসিভ করে না। আজ সকালে তার স্ত্রী মরিয়ম ফার্ম হাউসে এসে চার্লসের ডেড বডি দেখে আমাদেরকে কল দেয়। ফার্ম হাউসের ভেতরে ঢুকে ক্রান্তির চারপাশে নিউজ পেপারের টুকরা পড়ে থাকতে দেখে রাঙ্গাকে বলে চারপাশে এত খবরের কাগজ পড়ে আছে কেন? রাঙ্গা বলে বিষয়টা আমিও বুঝতে পারছি না। উপরে বেডরুমে এর চাইতে আরো বেশি নিউজ পেপারের টুকরা পড়ে আছে। বেডরুমে গিয়ে ক্রান্তি খুব ভালোভাবে চার্লসের লাশ দেখছিল। তখনই খেয়াল করে আশেপাশের দেয়ালে রক্তের ছিটা লেগে আছে। রাঙ্গা বলে বন্দুকে ভিকটিমের ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, দেখেই বোঝা যাচ্ছে ও আত্মহত্যা করেছে। এটা একেবারেই ওপেন অ্যান্ড শার্ট কেস। ক্রান্তি দেখে চারপাশে রক্তের ছিটা থাকলেও দরজার বাইরে কিছু জায়গায় রক্তের কোনো ছাপ নেই। ক্রান্তি রাঙ্গাকে দরজার কাছে দাঁড়াতে বলে। ক্রান্তি রাঙ্গাকে জিজ্ঞেস করে চারপাশে তাকিয়ে দেখো, সব জায়গায় রক্তের ছিটে ফোটা আছে, কিন্তু তোমার ঠিক পেছনেই রক্তের কোনো দাগ নেই। তোমার ডানে বামে উপরে এমনকি দুই পায়ের মাঝখানেও রক্তের দাগ আছে, কিন্তু তোমার ঠিক পেছনে রক্তের কোনো দাগ নেই। যখন গুলি চলেছিল ঠিক তখন চার্লসের পেছনে কেউ দাঁড়িয়েছিল। তাহলে ওপেন অ্যান্ড শার্ট কেস কিভাবে হলো? ক্রান্তি রাঙ্গাকে চার্লসের ফোন আনলক করে সব কল রেকর্ড গুলো বের করতে বলে। ক্রান্তি মরিয়মকে জিজ্ঞেস করলে মরিয়ম জবাব দেয় আমাদের পরিবারে কোনো কিছু অভিশাপ লেগেছে। সবকিছু শুরু হয়েছিল চার্লসের মায়ের মৃত্যু দিয়ে। প্রথমে মা, বাবা, তারপর তার ভাই। এর কিছুদিনের মধ্যেই আমাদের ছেলে ম্যাথিউ একটা দুর্ঘটনায় মারা যায়। ক্রান্তি বলে চার্লসের বন্দুকটা দিয়ে সুইসাইড করেছে সেটা একটা দেশি বন্দুক। মরিয়ম বলে আমি জানতামও না তার কাছে বন্দুক আছে। বন্দুকটা কোথা থেকে এসেছে, কে দিয়েছে আমি কিছুই জানি না। ক্রান্তি বলে আমি অনেক ক্রাইম সিন দেখেছি, কিন্তু চারপাশে এইভাবে নিউজ পেপার পড়ে থাকাটা সত্যি আশ্চর্যজনক। মরিয়ম বলে চার্লসের মায়ের মৃত্যুর পর থেকে চার্লস নিউজ পেপার টুকরাগুলো জমা করতে শুরু করে। ঘরে, বাইরে, রাস্তায়, ডাস্টবিনে যেখানে নিউজ পেপারের টুকরা দেখতো সেগুলো নিয়ে নিজের রুমে রাখতো। এরপর দরজা বন্ধ করে সেই নিউজ পেপারের টুকরাগুলো দেয়ালে লাগিয়ে পড়তো। আমি বারবার জিজ্ঞেস করতাম, কখনোই কিছু বলেনি। সে সময় রাঙ্গা এসে ক্রান্তিকে বলে চার্লসের ফোন আনলক হয়ে গেছে। মৃত্যু ঠিক আগেই বদমাইশ নামে সেভ করা একটা নাম্বার থেকে চার্লসের কাছে 8 বার কল এসেছিল। ট্রুকলার দিয়ে সার্চ করে জানতে পেরেছি ওই নাম্বারটা সাগর বর্মা নামের একজনের। সাগর অফিসে নিজের চেম্বারে আসলে তখনই অমৃতা এসে বলে আমি তোমাকে শুধু বলেছিলাম ওর সাথে কথা বলতে, কিন্তু তুমি তো ওকে মেরেই ফেলেছো। সাগর বলে ওকে মারলে আমি শান্তি পেতাম, কিন্তু আমি যখন ওখানে গিয়েছিলাম তখন দেখি ও বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার সামনে ও নিজেকে গুলি করে আত্মহত্যা করে। মানিব্যাগ থেকে পেপার কাটিংটা দিয়ে বলে এই কার্টুনে যেমন আঁকা আছে ঠিক এইভাবেই চার্লস আত্মহত্যা করেছে, আর আমি তখন ওর পেছনে দাঁড়িয়েছিলাম। মৃত্যুর আগে ও আমাকে বলেছিল ওর পরবর্তী শিকার আমি। তুমি নিজেও দেখেছিলে আমার পায়ের মোজা 2 কালারের ছিল। ভালো করে দেখো এই কার্টুনে ঠিক একই রকম ভাবে আঁকা। তুমিই বলো আমি এখন এসব ঝামেলা সামলাবো নাকি কালকের পেপার লঞ্চের দিকে ফোকাস করব। অপরদিকে থানায় ইন্সপেক্টর ঘোষ তখনও ট্রাক ড্রাইভারকে টর্চার করছিল। ঘোষ ড্রাইভারকে
ড্রাইভারকে বলে, তোকে মারতে মারতে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি, এখনো সময় আছে, সত্য বলে দে, তাহলে তোকে আমি ছেড়ে দিব। ড্রাইভার তখনও নিজেকে নির্দোষ দাবি করলে ঘোষ রেগে গিয়ে তাকে মারতে গিয়ে দেখে ড্রাইভারের একটা দাঁত সোনার। ঘোষ একটা প্লায়ার দিয়ে ড্রাইভারের সোনার দাঁতটা টেনে তুলে ফেলে। ড্রাইভার জবাই করা মুরগির মতো যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। ড্রাইভারের চিৎকার কোনো মতেই না থামলে ঘোষ পাশের ডাস্টবিন থেকে কিছু নিউজ পেপার নিয়ে ড্রাইভারের মুখে গুজে দেয়। এরপর টর্চার না থামিয়ে ঘোষ একটা ড্রিল মেশিন বের করে। অপরদিকে চার্লসের ফিউনারাল অনুষ্ঠান হচ্ছিল। সাগর চার্চে ঢোকার সময় খেয়াল করে দরজার পাশে একটা হলুদ রঙের রেইনকোট রাখা। এই হলুদ রঙের রেইনকোট পরে কেউ তাকে ফলো করছিল। ইন্সপেক্টর রাঙ্গা তখন মরিয়মের পাশে বসেছিল। সে মরিয়মকে বলে, আপনার ঠিক কয়েক বেঞ্চ পেছনে জানালার কাছে একজন বসে আছে, সেই সাগর বার্মা। মরিয়ম সাগরের দিকে তাকিয়ে রাঙ্গাকে কিছু একটা বলে। বিষয়টা সাগর খেয়াল করে মরিয়মের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বাইরে একটা বাইকের শব্দ শুনে সাগর দরজার কাছে এসে দেখে হলুদ রেইনকোটটা সেখানে নেই। সাগর সামনে তাকিয়ে দেখে বাইক নিয়ে সেই লোকটা সাগরের দিকেই তাকিয়ে আছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লোকটা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। সাগর যখন তার অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন ঘড়িতে সকাল 11:41 বাজে। সাগর শুনতে পায় প্রিয়া কারোর সাথে গল্প করছে। সাগর কৌতূহল বশত ড্রয়িং রুমে যেতেই প্রিয়া ডিসিপি ক্রান্তির সাথে সাগরকে পরিচয় করিয়ে দেয়। প্রিয়া চলে গেলে ক্রান্তি খুব ভালো করে সাগরকে অবজার্ভ করে। সাগর জানায় সে এবং চার্লস 2 বছর ধরে একে অপরের খুব ভালো বন্ধু। তারা একসাথে অনেকগুলো স্টোরি নিয়ে কাজও করেছে। ক্রান্তি জানায় চার্লসের ফোন চেক করলে আপনার অনেকগুলো কল দেখেছি। আপনি গতকাল চার্লসকে 8 বার কল দিয়েছিলেন, কেন? সাগর বলে, আসলে গত 2 মাস থেকে সে মানসিক সমস্যায় ভুগছে, খোঁজ খবর নেওয়ার জন্য কল দিয়েছিলাম, কিন্তু সে কল রিসিভ করেনি। তাই মরিয়মকে কল দিয়ে জানতে পারি সে তার ফার্ম হাউসে আছে। ক্রান্তি লক্ষ্য করে সাগর এদিক ওদিক তাকিয়ে কথা বলছে আর বারবার ঘড়ির কাঁটা ঘুরাচ্ছে। ক্রান্তি জিজ্ঞেস করে, গতকাল আপনার সাথে চার্লসের দেখা হয়েছিল? সাগর বলে, না। ক্রান্তি বলে, তাহলে তো আপনাদের সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু হোয়াটসঅ্যাপে সে কোনো কার্ড ডিজাইনের সাথে যোগাযোগ করছিল। কার্ডগুলো স্পেশালি আপনার জন্য বানানো হয়েছিল। সাগর বলে, আসলে চার্লস সব সময় মজা করত, জন্মদিনের শুভেচ্ছাও কখনো সোজাভাবে দিত না। ক্রান্তি জিজ্ঞেস করে, গতকাল সারাদিন কোথায় ছিলেন? সাগর বলে, আমার পিএ আমিতার সাথে অফিসে কিছু নতুন মেশিনের টেস্ট করছিলাম। ক্রান্তি বলে, তাহলে আমি আপনার পিএ কে এসব জিজ্ঞেস করলে আপনার কোনো সমস্যা নেই তো? সাগর বলে, না। ক্রান্তি বলে, প্রিয়া বলল গতকাল আপনি অফিস থেকে নাকি অনেক রাতে ফিরেছিলেন, এত রাতে ফেরার পরও আপনার কাপড় কেন ধোয়া লাগলো? প্রিয়া বলল, আপনি নাকি বিয়ের পর এই প্রথম আপনার কাপড় নিজেই ধুয়েছেন। সাগর বলে, অফিসের মেশিনের টেস্টের সময় তেল লেগে গিয়েছিল, আর দেরি করে ধুইলে দাগ উঠতো না। তাছাড়াও প্রিয়া এখন অসুস্থ, তাই তার কষ্ট কমিয়ে দিলাম। ক্রান্তি সাগরের বাসা থেকে বের হয়ে তার জুনিয়র রাঙ্গাকে কল দিয়ে বলে, একটা নাম্বার দিয়েছি, তাড়াতাড়ি চেক করে দেখো তো এই নাম্বার থেকে অমৃতা নামের কাউকে 1 মিনিটের মধ্যে কল দেওয়া হয় কিনা। সাগর সত্যি সত্যি অমৃতাকে কল দিয়ে জানায় ডিসিপি ক্রান্তি চার্লসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। সে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে গতকাল সারাদিন তুমি আর আমি অফিসে ছিলাম। রাঙ্গা ক্রান্তিকে কল দিয়ে জানায় সাগর অমৃতাকে কল দিয়েছিল। ক্রান্তি বলে, অর্থাৎ সাগর আমাকে মিথ্যা বলেছে, তাহলে গতকাল রাতে সে অফিসে ছিল না। আর তাড়াতাড়ি খোঁজ নাও ওই গান ডিলারটা কে ছিল যে চার্লসকে বন্দুকটা দিয়েছে। এদিকে মানিকাপুরম থানায় ঘোষ দেখে ড্রাইভার অতিরিক্ত মার খাওয়ার কারণে মারা গেছে। ভয়ে তাড়াতাড়ি সাগরকে কল দিয়ে ড্রাইভারের মৃত্যুর খবর জানিয়ে বলে, আপনি তো বলেছিলেন যেভাবে পারো তথ্য বের করো, আমি যতই মারছিলাম সে বলছিল সে কিছুই জানে না, তাই আরো মারি, ফলে মারা গেছে। সাগর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ঘোষ বলে, চিন্তা করবেন না, এসব তো মাঝে মাঝেই হয়, আপনি কোনো নিরাপদ জায়গা জানেন যেখানে লাশ লুকানো যাবে? সাগর বলে, আমি এসব কিছুই জানি না, বলেই কল কেটে দেয়। এ যেন এক সমস্যা থেকে বের হতে গিয়ে নতুন এক সমস্যায় পা দেওয়া। ঘোষ ড্রাইভারের লাশ এক জায়গায় এনে দেয়াল টপকে লাশটা নিচে ফেলে নিজেও নামে। তারপর লাশ একটা স্টোর রুমে রেখে দরজা বন্ধ করে গাড়িতে উঠে সাগরকে কল দেয়। ঘড়িতে রাত 11:56। সাগর কল রিসিভ করতেই ঘোষ বলে, অনেক আরামে ঘুমাচ্ছিলেন তাই না? ড্রাইভারের লাশের ব্যবস্থা করেছি। সাগর বলে, ভালো কাজ করেছো, তবে কোথায় রেখেছো তা বলা লাগবে না। ঘোষ বলে, আরে পুরো কথা তো শুনবেন। জীবনে এই প্রথম দেওয়াল টপকে লাশ জেনারেটর রুমে রেখেছি। কেন মনে নেই আপনার বাবার ফার্ম হাউসে নতুন একটা জেনারেটর রুম হচ্ছে? গতবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম। তাহলে এখন ওই লাশের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এখন বাকিটা আপনি সামলাবেন। সামলাতে পারলে দুজনেই বেঁচে যাব, আর না সামলাতে পারলে দুজনে একসাথেই ফাঁসবো। সাগর তখনই তার গাড়ি নিয়ে সোজা চলে আসে তার বাবার ফার্ম হাউসে। ঘড়িতে তখন রাত 12:48। তাড়াতাড়ি জেনারেটর রুমে এসে টর্চ মেরে দেখে মেঝেতে রক্তাক্ত বস্তা পড়ে আছে, তবে বস্তাটা ফাঁকা। সারা জেনারেটর রুমে রক্ত আর রক্ত। আশেপাশে রক্ত দেখে সেটা অনুসরণ করে একটু এগোতে দেখতেই যাবে, ঠিক তখনই আলো বন্ধ হয়ে যায়। টর্চের কয়েকটা বাড়ি মেরে আলো জ্বলতেই দেখে সামনে ড্রাইভার রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তার অবস্থা এতটাই খারাপ যে
সে ঠিকমতো হাঁটতেও পারছে না। ভয়ে সাগরের হাত থেকে আলো পড়ে যায়। ড্রাইভার অন্ধকারে টালমাটাল হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ গিয়ে একটা ধারালো জিনিসের উপরে পড়ে সাথে সাথেই মারা যায়। রক্ত ছিটে সাগরের মুখে পড়তেই সে ভয়ে কেঁপে ওঠে। এমন ভয়ানক দৃশ্য দেখে সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। নিজেকে কিছুটা সামলে অন্ধকারের হাতে টর্চটা নিয়ে ড্রাইভারের পাশে মারতেই দেখে ড্রাইভারের পেটের কাছে একটা খবরের কাগজ। ভয়ে সাগরের হাত কাঁপছে। তবে কোনো রকমে কাগজের কাছে গিয়ে রক্তে ভেজা কাগজটা নিয়ে দেখতেই তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। রাত 12:53। সাগর ভীষণ ভয়ে ভয়ে সেই রক্তাক্ত কাগজ হাতে নিয়ে দেখে সেখানে লেখা সমাচার নিউজ পেপারের চিফ এডিটর সাগরের ফার্ম হাউসে ড্রাইভারের লাশ পাওয়া গেছে। নিজেকে এসব থেকে বাঁচানোর জন্য সাগর ড্রাইভারের লাশ বস্তা দিয়ে মুড়ে সাথে একটা কুড়াল নিয়ে ফার্ম হাউসের দেওয়াল টপকে ওপাশে যায়। সেখানে নেমে কিছু একটা লক্ষ্য করে। এরপর মাটিতে গর্ত করতে শুরু করে। কাজ শেষে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে যাতে কোনো প্রমাণ না থাকে। কেউ একজন গাড়িতে করে এসে ডাস্টবিনে কিছু ফেলে চলে যায়। সিন শিফট হয় বিশাখাপত্তনমের সিআইডি অফিসে। 12ই নভেম্বর সকাল 9:15। ডিসিপি ক্রান্তি তার মায়ের সাথে কথা বলছিল। তখনই রাঙ্গা এসে বলে বন্দুকের ব্যবসার ব্যাপারে সবাই আরিফের নাম নিয়েছে। 15 বছর ধরে তার ব্যবসা। আরিফ অস্বীকার করে বলে সে 2 থেকে 3 বছর ব্যবসা করেছিল, যার জন্য জেলও খেটেছে। ডিসিপি ক্রান্তি একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই ধরনের বন্দুক কোথায় পাওয়া যাবে। আরিফ জানায় এগুলো কখনো কখনো উড়িষ্যাতে তো কখনো কখনো বিহারেও পাওয়া যায়। এর জন্য সে নিজে না গিয়ে ট্রাক ড্রাইভারকে কাজে লাগাতো, কারণ তাদের টাকার দরকার থাকে। ডিসিপি ক্রান্তি সেসব ড্রাইভারের নাম আর নাম্বার নিয়ে আরিফকে যেতে বলে। সকাল 10:13। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। রাঙ্গা আর ক্রান্তি ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলে। এক পর্যায়ে কটির দরজায় নক খুলে কটি বাসায় না থাকায় তার স্ত্রী কথা বলতে আসে। কটির স্ত্রী জানায় রাস্তায় আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্যই কোটিকে সারা রাত মনিকাপুরম থানায় থাকতে হয়েছিল। কান্তি কোটির স্ত্রীর গলায় দামি মঙ্গলসূত্র খেয়াল করে। কোটি ফোন করে বলেছিল বেল পেয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই বাসায় আসবে, কিন্তু এখনো আসেনি। আর আমিও খোঁজ নেইনি, কারণ সে মাঝে মাঝেই বন্ধুদের সাথে ঘুরতে যায়। ক্রান্তি জিজ্ঞেস করে কটি ইউপি বিহার থেকে আনা বন্দুক কোথায় রাখে। কোটির স্ত্রী একটু ঘাবড়ে বলে আপনি কি বলছেন। ক্রান্তি ঘর চেক করার জন্য উপরে গিয়ে দেখে সব দামি জিনিস, ওয়াশিং মেশিন, ইংলিশ মিডিয়ামের বই। ঘর থেকে বের হয়ে ক্রান্তি জিজ্ঞেস করে কটি সেদিন কখন কল দিয়েছিল। কটির স্ত্রী জানায় 11টা থেকে 12টার মধ্যে। সেখানে কিছু না পেয়ে সিঁড়ি দিয়ে নামার সময় ক্রান্তি রাঙ্গাকে বলে দামি জিনিসগুলো দেখেছো, এগুলো কোনো ট্রাক ড্রাইভারের পক্ষে সম্ভব না। তার মানে এটা সত্যি সে বন্দুক ব্যবসায় জড়িত। ওর স্ত্রী যে অ্যাক্সিডেন্টের কথা বলছে সেটার সম্পর্কেও খোঁজ নাও। সাগরের কাল রাতের কথা মনে পড়ে। তখনই সাগরের স্ত্রী প্রিয়া নিজ থেকে ডাক দিয়ে বলে সে কাল রাতে সাগরের জামা খুঁজে পাচ্ছে না, পাবেই বা কিভাবে। কাল রাতে বৃষ্টির মধ্যে গাড়িতে করে যে লোকটা ডাস্টবিনে কিছু ফেলেছিল সেটা সাগরেরই ছিল, সে ওই জামা ফেলে দিয়েছে। প্রিয়া জামা কাচতে দেওয়ার জন্য চেক করতে গেলে গামলায় দেখে একটা নীল জামা। সাগরকে জিজ্ঞেস করে এটা এখানে কেন, এটা তো ফার্ম হাউসে ছিল। সাগর কিছু না বলেই চুপ করে থাকে। হঠাৎ প্রিয়া হাত থেকে কাপড়ের গামলা ফেলে দিয়ে পেটে হাত দিয়ে চিৎকার করে ওঠে। সাগর ভয়তে নিচে দৌড়ে আসলে প্রিয়া সাগরের হাত তার পেটে রেখে বলে কিছু অনুভব করতে পারছো। সাগর একটু হেসে বলে এত জোরে কি করছে, মানে ছেলেই হবে। প্রিয়া বলে যেই যুগ চলছে এখন মেয়েদের কি কেউ অনেক জোর। সে সময় দর্শন সাগরকে ফোন দিয়ে জানায় মিনিস্টার চলে এসেছে। পার্কিং এ গাড়িতে ওঠার সময় সাগর দেখে নেটের জালে এক টুকরো কাগজ উড়ে এসেছে। কাগজটা সে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। বাসার মেয়েট কিরণ নামের এক রিপোর্টারের ভূতের নিউজ দেখছে, সাথে অঞ্জলিও বসা। এটা দেখে প্রিয়া তার মেয়েটকে বকা দিয়ে বলে এসব দেখার কি দরকার। মেয়েট বলে এগুলো সত্য ঘটনা। কিরণ আগে সায়েন্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর রিপোর্ট বানায়। আশ্বিন প্রিয়াকে কল দিয়ে জানায় হাসপাতালে সে নিজেই আগুন লাগিয়েছিল ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য। সেই আগুনে 4টা বাচ্চা মারা গেছে। এই খবর লিক হয়ে গেলে সে একদম শেষ হয়ে যাবে। প্রিয়া বিরক্ত হয়ে বলে কেউ এমন কাজ কিভাবে করে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। কিছু নিউজ চ্যানেল চেক করে দেখে এটা নিয়ে কেউ কথা বলছে না, সবাই বৃষ্টি নিয়েই আছে। প্রিয়া বলে আমি চ্যানেলের এমডিদের চিনি, আমি বিষয়টা দেখছি, তুমি টাকা পয়সা নিয়ে রেডি রাখো। এদিকে সিআইডি অফিসে রাঙ্গা জানায় কটি সাগরের গাড়িকে ধাক্কা মেরেছিল, কারো ক্ষতি হয়নি, কিন্তু একটা কুকুর মারা গিয়েছিল। ক্রান্তি বলে আমি মনিকাপুরমের এসআই অজয় ঘোষের সাথে দেখা করতে চাই। দুপুর 2:10। মানিকাপুরম থানায় ঘোষের ঠান্ডায় অবস্থা খারাপ, তাই সে গরম পানির ভাব নিচ্ছে। সে সুরিকে ডাক দিয়ে বলে ড্রাইভারকে ডাকতে। সুরি বের হলে দেখে ডিসিপি ক্রান্তি এবং রাঙ্গা এসেছে। ঘোষের রুমে ঢুকলেই ঘোষ সেটা দেখে চেয়ার ছেড়ে দেয়। ক্রান্তি ছবি দেখিয়ে বলে এই লোক দেশি বন্দুক নিয়ে নিজেকে গুলি করেছে। গান্ডিলারা যাদের কথা বলছিল তাদের সবার সাথে কথা হয়েছে, একজন বাদে। ওর নাম কটি। শুনেছি আপনি তাকে গ্রেফতার করেছিলেন। এই কথা শুনে ঘোষের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে জানায় উকিল এসে বেল করিয়ে কটিকে নিয়ে গেছে। ঘোষের ড্রাইভার আসলে তাকে গাড়িতে ডিজেল ভরতে বলে। ড্রাইভার বলে কালকেই তো ভরিয়েছিলাম। ঘোষ তাকে চোখ দেখিয়ে সেখান থেকে চলে
চলে যেতে বলে। ডিসিপি ক্রান্তি জিজ্ঞেস করে, আপনি কাল সাগরের সাথে দেখা করেছিলেন? ঘোষ বলে, আমি কাল পরশু সারাদিনই থানাতেই ছিলাম, ঠান্ডা লেগেছিল বলে তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম। ডিসিপি ক্রান্তি জিজ্ঞেস করে, সাগর তাকে 1 লাখ টাকা কেন দিয়েছে? ঘোষ ইতস্তত করতে করতে বলে, কি বলছেন 1 লাখ টাকা? ডিসিপি ক্রান্তি আবারও জিজ্ঞেস করলে বলে, পুলিশ চাকরিতে তো সংসার চলে না, স্ত্রী চেয়েছিল তখন সাগরের সাথে দেখা হয়েছিল, এই জন্য তার কাছ থেকে ধার নিয়েছি। ক্রান্তি ট্রাক দেখতে চাইলে ট্রাকের সামনে গিয়ে ঘোষ বলে, এই যে ট্রাক। হঠাৎ পেপার সামনে চলে আসায় সে কিছু দেখতে পায়নি, এই জন্যই মেরে দিয়েছিল। ক্রান্তি রাঙ্গাকে ভেতরে গিয়ে দেখতে বলে। রাঙ্গা ট্রাক থেকে নেমে বলে, কিছুই পাওয়া যায়নি। হঠাৎ ক্রান্তির নজর ডিজেল ট্যাঙ্কের লেখায় পড়ে। সে বলে, এই লেখাটা মাঝ বরাবর থাকে, কিন্তু এখানে বাম দিকে বেশি গ্যাপ। সেখানে হাত বুলিয়ে দেখে আসল ট্যাঙ্কের সাথে সেখানে কিছু জয়েন দেওয়া, হয়তো কিছু লুকানো আছে। রাঙ্গাকে চেক করতে বলে। রাঙ্গা চেক করে দেখে সেখানে কাপড়ে কিছু একটা মুড়িয়ে রাখা আছে। খুলে দেখে তার ভেতরে বন্দুক। চলে যাওয়ার সময় ক্রান্তি ঘোষকে বলে তারা এই বন্দুক নিয়ে যাচ্ছে, আর যদি কিছু লাগে তাকে কল দিবে। গাড়িতে উঠে রাঙ্গাকে বলে, আমাদের সন্দেহই ঠিক ছিল, সে গান ডিলিং করত, কিন্তু অ্যাক্সিডেন্টের পর পালিয়ে গেছে। এই ব্যাপারটা হজম হচ্ছে না। হঠাৎ সামনে সিসিটিভি ক্যামেরা দেখে রাঙ্গাকে বলে, এখানে সিসিটিভি চেক করো। প্রিন্টিং অফিসে সাগর এসে জানতে পারে অমৃতা এখনো আসেনি। কিছু বাচ্চা দৌড়ে আসলে তাদেরকে উপরে রাখতে বলে। সাগর অমৃতাকে কল দিলে তার ফোন বন্ধ পায়। দর্শন এসে বলে, মিনিস্টার চলে এসেছে। এক স্টাফ বাচ্চাদের ওয়ার্কিং প্লেসে থাকতে বলে। মিনিস্টার সাগরকে বলে, তুমি তো আমাদের থেকেও খারাপ, আমরা দল বদলাতে সময় নেই, তুমি কত তাড়াতাড়ি প্রিন্টিং অফিস পাল্টে নাও। আমার সম্পর্কে এবার ভালো কিছু লেখো, তোমাদের তো অনেক পাওয়ার। আমার দাদা দল করার পর থেকে আমরাই জিতেছি, কিন্তু এবার কি হবে বুঝতে পারছি না। তুমি অপোজিশনের প্রফেসরের নামে কিছু খারাপ কথা লিখে দাও। সাগর হেসে বলে, আপনি চিন্তা করবেন না। পূজা শুরু হলে সাগর খেয়াল করে বাতাসে কাগজ উড়ে যাচ্ছে। সে দৌড়ে সব কাগজ এক জায়গায় করে তাতে লেখা খুঁজতে শুরু করলে মিনিস্টার সেটা খেয়াল করে। সাগর একটা ব্যাগে কাগজগুলো উঠিয়ে দর্শনকে উপরে তার রুমে রেখে আসতে বলে। কিছুক্ষণ পর সাগর রুমের সে কাগজগুলো চেক করে। এদিকে বাচ্চারা ডাস্টবিন থেকে কিছু পেপারের টুকরা নিয়ে নৌকা বানায়। চন্দ্রমূর্তি এক স্টাফকে জিজ্ঞেস করে পেপারের কলাম খালি কেন। সে জানায় সাগর এমন রাখতে বলেছিল। চন্দ্রমূর্তি ল্যাপটপ নিয়ে সাগরের কাছে গিয়ে কলাম খালির কারণ জিজ্ঞেস করলে সাগর বলে, এগুলো পার্টির জন্য, তারা কিনে নিয়েছে। চন্দ্রমূর্তি রেগে বলে, এটা তো তাহলে পেইড মিডিয়া হয়ে গেল, আমাদের নীতি কেনা বেচা শুরু করে দিয়েছ। সাগর রেগে বলে, এটা ব্যবসা, কোনো এনজিও না, এমন না করলে কর্মীদের বেতন দিব কিভাবে। চন্দ্রমূর্তি বলে, ভেবেছিলাম যুবকরা নতুন কিছু করবে, সেজন্যই তোমার সাথে জড়িয়েছিলাম, কিন্তু তুমিও বাকি সবার মতোই। সাগর তাকে চাকরি থেকে বের করে দেয়। চন্দ্রমূর্তি চলে গেলে সাগর আবারও পেপার দেখা শুরু করে। কিছু পেপার নিচে পড়ে যায়। তুলতে গিয়ে কি একটা মনে করে দৌড়ে অফিসের এক পাশে গিয়ে রাস্তায় দেখে নিচে একজন হলুদ রেইনকোট পরে বাইকে বসে তার দিকে তাকিয়ে আছে। এদিকে এক বাচ্চা পেপার দিয়ে প্লেন বানিয়ে উড়িয়ে দেয়। সেটা আসে সাগরের কাছে পড়লে সাগর ভয় পেয়ে যায়। সাগর কাগজ খুলে দেখে রাশিফল। সে নিজের রাশিফল পড়ে। সেখানে লেখা, মিথুন রাশির মানুষের আজকে অনেক কষ্ট, তার হবু বাচ্চা মায়ের গর্ভেই মারা যাবে। ঠিক তখনই প্রিয়ার কল আসে। সাগর ভয়ে ভয়ে হ্যালো বলে মেইড বলে বৃষ্টির পানি ভেতরে চলে এসেছিল, তাতে পা পিছলিয়ে প্রিয়া পড়ে যায়। অনেক রক্ত পড়ছে। সাগর একটু ঘাবড়ে মেইডকে বলে, প্রিয়াকে হাসপাতালে নিয়ে যাও। বিকাল 4:18। সাগর হাসপাতালে এসে এক নার্সকে জিজ্ঞেস করে 315 নম্বর রুম কোথায়। খুঁজতে খুঁজতে এক রুমে এসে দেখে অমৃতা একটা বেডে ঘুমিয়ে আছে। তার অবস্থা খুবই খারাপ, পুরো মুখে ব্যান্ডেজ করা। ডাক্তার এসে বলে, প্রিয়া তেমন কিছুই হয়নি, সব ঠিক আছে, পায়ে কাঁচ লেগেছিল এই জন্য রক্ত পড়েছে। সাগর নিশ্চিন্ত হয়, কিন্তু অমৃতা রুমে গিয়ে তাকে ডাক দিলে অমৃতা উঠে কান্না করে বলে, আমাকে মাফ করে দাও, আমাদের বাচ্চাকে বাঁচাতে পারিনি বলেই সাগরকে জড়িয়ে ধরে। সাগর এই কথা শুনে হতবম্ব হয়ে যায়। সিন শিফট হয় 3 মাস আগে। নয়াদিল্লিতে রাত 10:32। গাড়ি করে যাওয়ার সময় অমৃতা সাগরকে জিজ্ঞেস করে, কেন্দ্রীয় মিনিস্টারের ছেলের ড্রাগস ডিলিং এর প্রমাণ থাকা সত্ত্বেও সেটা না ছাপিয়ে মিনিস্টারকে দিয়ে দিলে কেন? সাগর বলে, তাতে আমাদের কি লাভ হতো? এই প্রমাণের বদলে আমি মিনিস্টারের সাথে একটা ডিল করেছি। এখন সব নিউজ আমাদের পেপারে যাবে সবার আগে, এতে আমাদের পেপারের বিক্রিও বেড়ে যাবে। পাওয়ারে থাকা মানুষদের আমাদের হাতের মুঠে থাকা দরকার। সে সময় অমৃতার ফোনে মেসেজ আসে, ফ্লাইট ক্যান্সেল হয়েছে, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাগর বলে, ঠিক আছে, এই ডিলের সেলিব্রেশন করি চলো। সেখান থেকে তারা একটা হোটেল রুম নেয়। অমৃতার স্বামীর কথা উঠলে অমৃতা বলে, তার স্বামী মার্চেন্ট নেভিতে আছে, বছরে 1 থেকে 2 বার আসে, কলেজে সিনিয়র ছিল। বিয়ের পর জানতে পারি সে অল্পতেই রেগে যায়। আমি চাই সে আর কখনোই যেন ফিরে না আসে। সিন শিফট হয় বর্তমানে হাসপাতালে। অমৃতা বলে, প্রেগনেন্ট হওয়ার পর সে জানতো না, আজকেই জেনেছে। সাগর উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলে, এসব কি বলছো? আমরা দুজনেই বিবাহিত, তুমি বলেছিলে সাবধানে থাকবে, তাহলে এসব কিভাবে হলো? অমৃতা বলে, ওষুধ তো খেয়েছিলাম, কিন্তু সবসময় সেটা কাজ করে না। সাগর জিজ্ঞেস করে, এটা আমার নাকি অন্য কারো বাচ্চা? এমন কথা শুনে অমৃতা গম্ভীর শব্দে বলে, কিভাবে বলতে পারো এমন? সাগর সরি বলে জিজ্ঞেস করে, এসব কে করেছে? সিন শিফট হয় 6 ঘন্টা আগে। অমৃতা
অমিতা বাসায় যখন প্রেগনেন্সি চেক করছিল তখন তার স্বামী বাসায় ফিরে আসে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে যাওয়ার সময় প্রেগনেন্সি কিটটা টেবিলের উপর রেখে দরজা খুলতে যায়। ড্রাইভারকে টাকা দিয়ে দরজা লাগালেই তার স্বামী কিট হাতে নিয়ে জিজ্ঞেস করে, আমি 6 মাস বাসায় ছিলাম না, তাহলে এটা কার বাচ্চা? বলেই অমিতাকে নির্মমভাবে মারতে থাকে। অমিতার এই কষ্ট দেখে তার হাতে হাত রেখে জিজ্ঞেস করে সাগরের নাম বলেছে কিনা। কি স্বার্থপর। অমিতা না বলে সাগর বলে, ভালোই হয়েছে তুমি প্রেগনেন্ট হয়েছিলে। সেই রাশির কাগজ দেখিয়ে বলে, আমার রাশিতে বলা হয়েছে আমার বাচ্চা মায়ের গর্ভেই মারা যাবে। আবার মেয়ের যখন প্রিয়ার খবর দিয়েছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই স্বার্থপরতা দেখে অমিতা স্তব্ধ হয়ে যায়। সাগর অমিতাকে ক্রেডিট কার্ড দিয়ে বলে, তুমি এখান থেকে যত খুশি খরচ করো, আর এখন আমাদের একসাথে কাজ করাটা ঠিক হবে না। সেই সময় নার্স এসে সাগরকে বলে 315 নম্বর রুমে ডক্টর ডাকছে। সাগর চলে গেলে অমিতার চোখ দিয়ে পানি পড়তে থাকে। বেড থেকে উঠে গিয়ে প্রিয়ার রুমে সাগরদের হাসি খুশি দেখে ভেতরে ভেতরে সে জ্বলতে শুরু করে। সেই সময় এক নার্স এসে অমিতাকে তার রুমে নিয়ে যায়। রুমে গিয়ে অমিতা নার্সকে কিছু টাকা দিয়ে বলে, তোমাকে আমার জন্য জরুরি একটা কাজ করতে হবে। বিকাল 5:53। সাগর প্রিয়াকে নিয়ে বাসায় আসলে অঞ্জলি এসে প্রিয়াকে জড়িয়ে ধরে। প্রিয়া বলে তার কিছুই হয়নি, একটু ব্যথা পেয়েছিল। প্রিয়া দেখে বাসায় অঞ্জলির বান্ধবীরা এসেছে, তাদেরকে খেলতে বলে সে আরাম করতে যায়। রুমে এসে অঞ্জলি, তার বান্ধবীরা আর মেয়ের সেই ভূতের নিউজ দেখা শুরু করে। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট পান করার সময় সাগর ওয়ালেট থেকে কাগজের টুকরাগুলো বের করে দেখছিল। সাগর মনিকাপুরম থানায় গিয়ে সেদিনের ব্যবহারের জন্য ঘোষের কাছে ক্ষমা চায়। ঘোষ একটু ভাব নিয়ে বলে, নিজের কাজের সময় সরি, তার লাশের সাথে কি করেছেন? ডিসিপি খোঁজ লাগাচ্ছে। সাগর বলে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, ডিসিপির সাথে কথা হয়েছে জানি। ওয়ালেট থেকে সেই সব কাগজের টুকরা বের করে বলে, এই সব ঘটনা ঘটার আগেই আমি পেয়েছি। ঘোষ চিৎকার করে বলে, আপনি যেখানেই যান সেখানেই একজন মারা যায়, এখন আমার কি হবে? সাগর কোটির পেট থেকে বের হওয়া পেপারের টুকরাটা ঘোষকে দেখায়। ঘোষ পড়ে দেখে সেখানে সোনার দাঁতের কথা লেখা। ঘোষ এবার ঘাবড়ে জিজ্ঞেস করে, এটা কোথায় পেয়েছো? সাগর জানায় কোটি বেঁচে দিয়েছিল, কিন্তু ঠিকমতো দাঁড়াতে পারছিল না। হাঁটতে গিয়ে ধারালো একটা রডের উপরে পড়ে মারা যায়। ওর পেট থেকে এটা বের হয়। ঘোষ হাত থেকে কাগজ ফেলে দিয়ে হাত মুছে নেয়। সাগর জিজ্ঞেস করায় ঘোষ জানায় সেদিন সে কোটির চিৎকার থামাতে কাগজটা মুখে ভরে দিয়েছিল। দুজনে লকআপের ডাস্টবিনে খুঁজতে শুরু করে আর কিছু আছে কিনা। না পেয়ে শরীরকে ডেকে জিজ্ঞেস করে ওই কাগজ কে দিয়েছিল। সেগুলো পানওয়ালা পান মুড়িয়ে দিয়েছিল। পান খেয়ে আমরা এখানেই ফেলেছি। নিশ্চয়ই মনে আছে সেদিন যখন ঘোষ কোটিকে ডাকতে গিয়েছিল তখন একটা পানওয়ালা এই পানগুলো দিয়ে গিয়েছিল। এই কাগজটা সেই পানই ছিল। সাগর বলে, কেউ জেনে শুনে আমার পরিবারের সাথে এসব করছে, ওকে খুঁজে বের করো, যত টাকা লাগে পাবে। ঘোষ বলে, ঠিক আছে, আমাকে ওই কাগজগুলোর ছবি তুলে পাঠাও। সাগর ছবি তুলতে গিয়ে দেখে সব জায়গায় একটা অক্ষর উল্টা লেখা। ঘোষ বলে, চিন্তা করো না, আমি দেখে নিব। এদিকে কান্তি কন্ট্রোল রুমে ঢোকার সময় রাঙ্গাকে বলে, কোটির উকিলের সাথে কথা বলে ডিটেইলস নাও। কান্তি ভেতরে এসে সিসিটিভির রেকর্ড অন করতে বলে। রাঙ্গা জানায় তার উকিল তাকে বেলে ছাড়িয়ে বাস স্টপের কথা বলে 11:30টায় চলে যায়। ক্রান্তি 11:12 ফুটেজ বের করতে বলে দেখে কোটির সাথে কথা শেষে উকিল অটোতে করে চলে যায়, কিন্তু থানা থেকে একটা পুলিশ এসে আবার কোটিকে নিয়ে যায়, কিন্তু বৃষ্টির জন্য তার চেহারা পরিষ্কার না। রাঙ্গা বলে, যদি কোটি ভিতরে যায় তাহলে তো বেরো হবে। ফুটেজ চেক করে দেখা যায় সারাদিন কোটি থানা থেকে বেরই হয়নি, আর রাত 10:18 দিকে ঘোষের গাড়ি সোজা বের হয়ে যাচ্ছে, কিন্তু ঘোষ বলেছিল সে ওই দিন তাড়াতাড়ি বাসায় গিয়েছিল। ক্রান্তি জিজ্ঞেস করে ঘোষের বাসা কোথায়। রাঙ্গা বলে মমিপাটনামে। ক্রান্তি বলে, সেখানে যেতে হলে তো বামে যেতে হবে তাই না? ঘোষ সোজা কেন গেল? সে সময় ক্রান্তির মনে পড়ে ড্রাইভার বলেছিল ট্যাঙ্কি ফুল করানোর পর পরের দিন কিভাবে খালি হয়ে যায়। পুলিশ কোয়ার্টার তো 3 থেকে 4 কিলোমিটার দূরে, হয়তো ঘোষ দূরে কোথাও গিয়েছিল। ঘোষের ফোন প্রেস করো। ক্রান্তি রাঙ্গার সাথে কল রেকর্ডিং অফিসে গেলে জানতে পারে ঘোষ আলকায়া পোলামে গিয়েছিল। সেখানে কিছুক্ষণ থেকে কোয়ার্টারে চলে যায়। রাত 12:18 দিকে সাগরও সেখানে যায়। সেখানে অনেকক্ষণ থেকে ভোর 4:28 বাসায় ফিরে আসে। ক্রান্তির মনে সন্দেহ জাগে, দুজনে একই জায়গায় গেল কেন? সেখানে নিশ্চয়ই কিছু হয়েছে। ওই ফার্ম হাউস চেক করতে হবে। বিকাল 4:10 ক্রান্তি ফার্ম হাউসে গিয়ে বেল বাজালে সাগরের মা দরজা খোলে। ক্রান্তি বলে, আমরা মিসিং কেসের জন্য চেক করতে এসেছি। এদিকে সাগর বাসার চারিদিকে উপরে নিচে খবরের কাগজে ভরে ফেলেছে। সে সময় তার মা কল দিয়ে পুলিশের কথা জানায়। সাগর বলে, কিছু হবে না, আমরা কিছু করিনি, ওদের কাজ হয়ে গেলে ওরা চলে যাবে। বাসার চারপাশ দেখতে দেখতে ক্রান্তি বাইরে এসে ময়লার স্তূপ দেখতে পায়। রাঙ্গা এসে জানায় ভেতরে তো কিছুই পাওয়া যায়নি। ক্রান্তি সেই ময়লার স্তূপে গিয়ে লাঠি দিয়ে খুঁচিয়ে বলে, কাউকে যদি জানতে চাও তাহলে তার কয়েকদিনের ময়লার ডাস্টবিন দেখো। ক্রান্তি সাদা কি একটা রঙের বালতি দেখতে পায়, পাশে একটা ব্লিচের বোতল। এরপরই চোখ যায় জেনারেটর রুমে ঢুকে দেখে দেওয়ালে নতুন রং করা, আর
মেঝেও পরিষ্কার। ক্রান্তি বলে এই বৃষ্টির মধ্যে এত পরিষ্কারের কি দরকার, মনে হচ্ছে কেউ কিছু লুকাতে চাচ্ছে। পাশে বেলচা আর কোদাল দেখে বলে এগুলো এত পরিষ্কার কেন, বাকিগুলোতে তো কাদা লাগানো। ড্রামটা দেখে মনে হচ্ছে কেউ সরিয়েছে, হয়তো কোটিকে এই রুমে বন্দি করে রেখেছিল, এরপর তাকে মেরে সব জায়গার রক্ত পরিষ্কার করে ফেলেছে। লাশ বেশি দূরে নিতে পারিনি কারণ রাস্তায় লাইট আছে, এদিকেই গিয়েছে হয়তো। সামনে এগুলো দেখে পায়ের ছাপটা সাধারণ পায়ের ছাপের চাইতে অনেকটা গভীর। ক্রান্তি রাঙ্গাকে বলে তোমার 70 কেজি ওজনে যদি এমন ছাপ থাকে তাহলে এই ছাপের জন্য আরো বেশি ওজন দরকার। সামনে এসে দেওয়াল দেখে তারা দেওয়াল টপকে অপর পাশে যায়। দেওয়ালের আশেপাশে দেখে এক জায়গায় দাঁড়ালে রাঙ্গা বলে কোটির বডি পেয়ে গেছি। ক্রান্তি বলে এটাই তো সমস্যা, ওকে জীবিত ধরা দরকার ছিল। বিকাল 5:03 সাগরের বাসায় এক ডেলিভারি বয় কাগজে মুড়ে খাবার নিয়ে আসে, যেগুলো প্রিয়া বাচ্চাদের জন্য অর্ডার দিয়েছিল। বাচ্চারা কিরণের ভিডিও দেখতে দেখতে খাবারগুলো খেয়ে কাগজ বাইরে রাখলে সেগুলো বাতাসে উড়ে যায়। 5:34 সাগরের ফার্ম হাউসে লাশ বের করার জন্য মাটি খুঁড়লে লাশ পচা বাজে গন্ধ ছড়িয়ে যায়। প্রিয়া অঞ্জলিকে ডেকে জামা চেঞ্জ করতে বলে। অঞ্জলি পরনের জামা খোলার চেষ্টা করলে সেটা আটকে যায়, ফলে সে সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ রুমের দরজা বন্ধ হয়ে যাওয়ায় সে অন্যদিকে চলে যায়। মেইন দরজা খুলে যায়, যেটা সরাসরি লিফটের দিকে গেছে। অঞ্জলি নিচে আসছে না দেখে প্রিয়া উপরে আসে। অঞ্জলির বান্ধবীরা বলে সে তো নিচে গেছে। প্রিয়া সাগরকে ডেকে অঞ্জলিকে খুঁজতে বলে। সাগর সব জায়গায় খুঁজলেও কোথাও অঞ্জলিকে পায় না। হঠাৎ টেবিলের উপরে পেপার দেখে প্রিয়াকে জিজ্ঞেস করে এগুলো কোথা থেকে এসেছে। সাগর অঞ্জলির বান্ধবীদের কাছে গিয়ে সব কাগজ পড়ে। একটা কাগজ বারান্দার দরজায় দেখে সেটা পড়ে দেখে সেখানে লেখা সাগরের মেয়ে লিফটে আটকে মারা গেছে। সাগর সাথে সাথে দৌড়ে লিফটের সামনে যায়। লিফটম্যানকে কল দিয়ে বলে লিফটের মেইন সুইচ বন্ধ করে দাও। অঞ্জলি ততক্ষণে লিফটের ছাদের উপরে পড়ে গেছে। এদিকে লিফটম্যান যাওয়ার আগে এক কাপল লিফটের সুইচে চাপ দেয়। লিফট উপরে আসলে অঞ্জলির মাথা কেটে যায়। লিফটম্যান সুইচ অফ করলে সাগর লিফটের ভেতরে গিয়ে দেখে উপর থেকে রক্তের ফোঁটা পড়ছে। উপরে তাকিয়ে দেখে লিফটের ছাদে অঞ্জলির রক্তমাখা লাশ পড়ে আছে। সাগর অঞ্জলি বলে জোরে একটা চিৎকার দেয়। বিকাল 5:53 রেডির ফার্ম হাউসে মাটি খুঁড়তে খুঁড়তে একজন বলে এটা মানুষের না, কুকুরের লাশ। কথাটা শুনে ক্রান্তি অবাক হয়ে রাঙ্গাকে বলে যারা এখানে কাজ করে তাদেরকে ডেকে পাঠাও। একজন এসে বলে তাদের এই কুকুর রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু সাগর স্যার বলেছে এখানে দাফন করতে। এই জমি সাগরের বন্ধুর। 14 নভেম্বর সকাল 7:30 লেকে অঞ্জলির অস্থির বিসর্জন হচ্ছে। সাগর সেই হলুদ রেইনকোট পরা লোকটাকে আবারও দেখতে পায়। সাথে সাথে সাগর তার দিকে দৌড় দেয়। সাগরকে আসতে দেখে লোকটা বাইক স্টার্ট দেয়। সাগর কাছে আসলে লোকটা চলে যায়, কিন্তু সাগর বাইকের নাম্বার মুখস্থ করে নেয়। রাতে সিআইডি অফিসে ক্রান্তি রাঙ্গাকে বলে বিনা কারণে আমরা এই কেসকে হয়তো বড় করছি। কুকুরের লাশ দাফন করা লাগতো তাই তারা দেয়াল টপকে গিয়েছিল। কুকুরটা বেশ বড় তাই তার ওজনও বেশি। ঘোষ হয়তো কোটিকে ছেড়ে দিয়েছে। কোটি কোনো বন্ধুর বাসায় গিয়ে লুকিয়ে আছে। ঘোষ এবং সাগরের উপর সন্দেহ করে কোনো লাভ নেই, ওরা নির্দোষ। রাঙ্গা বলে কিন্তু চার্লসের আত্মহত্যার সময় দরজায় কেউ ছিল, সেটার বিস্তারিত তো এখনো পাওয়া যায়নি। ক্রান্তি বলে হ্যাঁ, আমাদেরকে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে, একদম ফ্রেশ মাইন্ডে। প্রিয়া শুয়ে শুয়ে অঞ্জলির ছবি দেখে কান্না করছে। একটা লোক এসে একটা পার্সেল দিয়ে যায়। মেইড পার্সেলটা রিসিভ করে কেমন একটা বাজে গন্ধ পায়। মেইড কৌতূহল বশত কিচেন থেকে কাঁচি নিয়ে পার্সেলটা কেটেই চমকে উঠে প্রিয়াকে ডাক দেয়। প্রিয়া এসে দেখে মেইড নিচে বসে আছে। মেইড প্রিয়াকে বলে আমি এটা ফেলে দিব, আপনি দয়া করে এটা দেখবেন না, ভয় পেয়ে যাবেন। প্রিয়া বাক্সের ভেতরে কি আছে দেখতে গেলেই শিউরে ওঠে। সাগর বাসায় এসে দেখে প্রিয়া বেশ ঘাবড়ে আছে। তার শ্বশুর প্রিয়াকে সান্ত্বনা দিচ্ছে। প্রিয়া একটু রেগে সাগরকে বলে তোমার জন্য পার্সেল এসেছে। সাগর পার্সেল দেখে কান্না করে দেয়। সেই পার্সেল একটা বাচ্চার ভ্রূণ ছিল, যেটা অমৃতা পাঠিয়েছে। সাগর লজ্জায় মাথা নিচু করে থাকে। প্রিয়া বলে এটা অমৃতা পাঠিয়েছে, এটার সাথে একটা চিঠিও আছে, বলেছে যদি বিশ্বাস না হয় তাহলে ডিএনএ টেস্ট করাও। সাগর বলে যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছায় হয়েছে। এটা শুনে প্রিয়া কষে একটা চড় মেরে সাগরকে বাসা থেকে বের করে দেয়। রাগে আঙ্গুল থেকে তাদের বিয়ের আংটিও ছুঁড়ে মারে। সাগর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সাগরের ফার্ম হাউসে সাগরের মা সাগরের জন্য চা নিয়ে আসে। সাগর দরজা লাগিয়ে দিয়ে তার মাকে বলে অফিসের কাজ চলছে, এরপর থেকে দরজায় নক করে আসবে, কাউকে ভেতরে ঢুকতে দিবে না। চা নিয়ে সাগর রুমে ঢুকলে দেখা যায় সারা রুমে খবরের কাগজ দিয়ে ভরা। কাগজে একটা ছবি দেখে সাগরের হলুদ রেইনকোট পরা লোকটার কথা মনে পড়ে। একজনকে কল দিয়ে বলে আমি একটা নাম্বার দিচ্ছি, এর লোকেশন বলো। সিন শিফট হয় এজি কলোনিতে। সাগর গাড়িতে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সে সময় খেয়াল করে রেইনকোট পরা বাইকার বের হচ্ছে। সাগর তার পিছু নেয়। সিন শিফট হয় পুরনো আকসারা স্কুল দুপুর 12:34। হলুদ রেইনকোট পরা বাইকার হেলমেট খুলে দেখা যায় গোস্টের স্টোরি নিয়ে নিউজ করা সেই কিরণ স্কুলের উপর নিউজ বানাতে এসেছে। তার কলিগরা বলে পেজ 3 থেকে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে।
একটু সামনে এগিয়ে আসলে পেজ 3 এর সেই রিপোর্টার তাকে জিজ্ঞেস করে কিরণ কেন আত্মার সাবজেক্ট বেছে নিয়েছে। কিরণ উত্তর দেয়, সত্যি যদি ভূত প্রেত থেকে থাকে তাহলে এটা তো সায়েন্টিফিক রিসার্চ করে মানুষকে জানানো উচিত। মানুষ যখন কোনো জায়গার গল্প লিখে পাঠায় তখন আমরা সেখানে গিয়ে রিসার্চ করে তারপর সেটা মানুষের সামনে আনি। এখানে ভূত আছে কিনা এটা কিভাবে জানবে জিজ্ঞেস করলে কিরণ বলে, আমরা ক্যামেরা অন করে ছেড়ে দেই, এরপর ইলেকট্রোম্যাগনেটিক রিডার দিয়ে চেক করি, যদি লাইট অন হয় তার মানে আছে, আর লাইট অফ থাকলে নেই, আর যদি লাইট ফ্ল্যাশ হয় তার মানে এখানে মারাত্মক কিছু একটা আছে। আমাদের সাথে সাথে সব জায়গা খালি করে দেওয়া উচিত। রিপোর্টার এইটুকু শুনেই চলে যায়। কিরণ পিছনে ফিরে দেখে সাগর দাঁড়িয়ে আছে। সাগরের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে তার পিছু করছে কিনা। সাগর বলে, এই প্রশ্ন তোমাকে আমার করা উচিত। কিরণ তার পরিচয় দিয়ে বলে, কিছু মাস আগে রবি নামের হায়দ্রাবাদ থেকে একজন তাকে কল দিয়ে বলে তার কাছে রিসার্চের জন্য রিয়েল ভূতের কাহিনী আছে। প্রথমে কিরণ বিশ্বাস করেনি, কিন্তু পরে জানতে পারে লোকটা কোনো ফেমাস জার্নালিস্ট ছিল, তাই সে 4 মাস আগে দেখা করতে যায়। রবি যখন কথা বলা শুরু করে তখনই একটা কাগজ উড়ে আসে। রবি সেটা নিয়ে আবারও কিরণের কাছে এসে বলে সে একটা রিসার্চ করেছে যেখানে এই জিনিসটা বেশি হাইলাইট হয়েছে। যারা যারা জার্নালিজমে কাজ করতো তারা সবাই আত্মহত্যা করছে। এটা 1963 সাল থেকে শুরু হয়েছে। এর পেছনে কোনো ভূতের কাহিনী আছে। কেউ ফাঁসি দিয়ে, তো কেউ ছুরি মেরে গলা কেটে, তো কেউ বিষ খেয়ে আত্মহত্যা করে। কয়েক মাস আগে আমার বন্ধু ট্রেনের নিচে পড়ে মারা যায়। এরপর ব্যাগ থেকে একটা ফাইল বের করে সেখান থেকে একটা খবরের কাগজ কিরণকে দিয়ে বলে, এখানে যেভাবে লেখা আছে আমার বাবার মৃত্যু ঠিক সেভাবেই হয়েছিল। কান্না করতে করতে আরো একটা কাগজ দিয়ে বলে, কিছুদিন পরে আরো একটা কাগজ পাই যেখানে আমার স্ত্রীর মৃত্যুর খবরও ছাপা ছিল। এরপর আমি ভয় পেতে শুরু করি। কাগজের টুকরা দিয়ে আমার ঘর ভরে যায়, কিন্তু কাউকে আমি বাঁচাতে পারিনি বলেই কান্না করতে শুরু করে। কিছু কাগজ দিয়ে বলে, এখানে আমি রিসার্চ করেছি যারা যারা আত্মহত্যা করেছে তাদের সবার বিস্তারিত আছে। 1963 সাল থেকে এই পর্যন্ত 54 জন মারা গেছে, হয়তো আরো কয়েকজন মিস হয়ে যেতে পারে। কিরণ জিজ্ঞেস করে, দুনিয়াতে লাখো লাখো জার্নালিস্ট আছে, কিন্তু এরাই কেন? রবি উত্তর দেয়, আমিও এটা নিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা ব্যাপার বুঝেছি, তারা সবাই দুর্নীতিগ্রস্ত ছিল। আমরা সবাই মিথ্যা বলেছি, সত্যকে লুকিয়ে রেখেছি। নিউজ পেপারে টিআরপি বাড়ানোর জন্য কত আজগবি খবর বানিয়েছি। এই লিস্টের সবাই দুর্নীতিগ্রস্ত। শুধু এরা নিজেরাই না, এদের পরিবার, কাজের লোক, বন্ধু বান্ধব, এমনকি জীবনে তাদের সাথে যে একবার দেখা করেছে তারাও আত্মহত্যা করবে। প্লিজ আমাকে বাঁচাও। তুমি এই রিপোর্টগুলো রেখে একটা প্রোগ্রাম করো যার মাধ্যমে আমরা সবাই বিষয়টা জানতে পারি। কিরণ বলে, আমি রিপোর্টগুলো রেখে দিয়েছিলাম। পরের দিন দুপুরের আগে রবির সাথে দেখা করার কথা ছিল। রবি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে বলে সে উত্তর পেয়ে গেছে, তার জন্য তাকে শেষ পর্যন্ত যেতে হবে। কিরণ রবির সাথে দেখা করার জন্য রবির বাসায় গেলে রবি কিরণকে কল দিয়ে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি এখান থেকে চলে যাও। তখনই কিরণ উপরের দিকে তাকিয়ে দেখে রবি ছাদ থেকে লাফ দিচ্ছে। রবি লাফ দিলে তার হাতে একটা পেপার কাটিং পাওয়া যায়। সিন শিফট হয় বর্তমানে। কিরণ সাগরকে বলে সেদিন রবির হাতে কিরণের মৃত্যুর খবর ছিল, কিন্তু কিরণের কিছুই হয়নি। এসব নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ একদিন নিউজ পেপারে চার্লসের ব্যাপারে জানতে পারি। চার্লসও দুর্নীতিগ্রস্ত ছিল, সেখানেই তোমার সম্পর্কে জানি। সন্দেহ হলে তোমার পিছু করি। ভূতের নেক্সট টার্গেট সাগর। সাগরও একজন অসৎ সাংবাদিক, বিজনেসম্যান, পলিটিশিয়ান, সবাইকে হেল্প করেছো। মিস্টার চক্রবর্তীকেও তুমি অনেক সাহায্য করেছো। তার শালার হোস্টেলে কত মেয়ের সাথে অন্যায় হয়েছে, তাদের 11 জন মেয়ের সাথে অন্যায় হয়েছে, তাদের মধ্যে 3 জন মেয়ে তো মারাই গেছে। সাগর বলে, ঠিক আছে আমি দুর্নীতি করেছি, কিন্তু আমাকে না মেরে আমার পরিবারকে কেন টার্গেট করছে? অঞ্জলি তো ছোট বাচ্চা ছিল। কিরণ বলে, এই 54টা পরিবার আর ওই 3টা মেয়ে, তাদের কি দোষ ছিল? সাগর জিজ্ঞেস করে, এতদিন কেন বলনি এসব? কিরণ বলে, কারণ তোমার গল্পে আমি ইনভলভ হতে চাই না। রবির সাথে দেখা করার পর আমার মৃত্যুর খবর ছেপেছিল। জানি না এতদিন আমি কিভাবে বেঁচে আছি। ভয়ে ছিলাম তোমার সাথে দেখা হওয়ার পরে হয়তো আমি শেষ হয়ে যাব। এই জন্য তোমার সবকিছু জেনে রিপোর্ট বানানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ব্যাগ থেকে রবির দেওয়া সেই ফাইল বের করে সাগরকে দিয়ে বলে, হয়তো তোমার কোনো কাজে আসতে পারে। ফাইল খুলে সাগর কিরণকে বলে, দেখো এই কাগজগুলো অনেক পুরনো আর সবগুলো ফন্ট একই রকমের, শুধু ক অক্ষরটা উল্টা লেখা। কেউ হয়তো পুরনো প্রিন্টিং মেশিনে এগুলো ছাপিয়ে পাঠাচ্ছে। আমার এখন তোমার সাহায্যের দরকার। সাগর আর কিরণ এক প্রফেসরের কাছে চেক করানোর জন্য গেলে সে বলে এটা 70 থেকে 80-র দিকে হয়তো হয়েছে, কেউ হাতে লিখে তারপর প্রিন্ট করেছে। এই প্রিন্টিং মেশিন এখন পাওয়া যায় না। ক অক্ষরটা উল্টা লেখার পিছনের কারণ জিজ্ঞেস করলে এক্সপার্ট বলে এটা কোনো কোড হতে পারে। ব্রিটিশদের যুদ্ধের সময় এমন কোড অক্ষর ব্যবহার করা হতো। আমি দেখছি, দাঁড়াও। প্রফেসর খুঁজতে শুরু করে। এদিকে কিরণকে একজন কল দিয়ে বলে কালকে শুটিং এর জন্য লোকেশনের পারমিশন পাইনি, কিন্তু যদি আজকে আসতে চায় তাহলে পেতে পারে। প্রফেসর অনেকগুলো পেপার নিয়ে এসে বলে ওই যুগের অনেক পেপার নিয়ে এসেছি। কিরণ বলে আমার এখনই যেতে হবে। প্রফেসর আর সাগর খুঁজতে খুঁজতে হঠাৎ দূতা নামের একটা নিউজ পেপারে দেখে ক উল্টা করে লেখা। সাগর গুগলে সার্চ করে দেখে এই নিউজ পেপারের ফাউন্ডার সত্যমূর্তি 1938 থেকে 1962
সাল পর্যন্ত পেপারটা খুব ভালোভাবেই চালিয়েছে, কিন্তু 62 সালে কোনো এক কারণেই হঠাৎ বন্ধ হয়ে যায়, যেটা জার্নালিজমের সিদ্ধান্ত এবং নীতির উপরে ছিল। এটা শুনে সাগর বলে, এই কথাটা কেন যেন আমার শোনা শোনা মনে হচ্ছে, আমি কোথাও পড়েছি। সাগর প্রফেসরকে থ্যাংক ইউ দিয়ে ওই পেপারের একটা ছবি তুলে নেয়। সিন শিফট হয় ভিমরি হাসপাতালে দুপুর 2:48-এ। কিরণ সেখানে পৌঁছালে ওয়াচম্যান বলে, স্যার বলেছিল আপনি আসবেন, আমি আপনার ভিডিও দেখি, অনেক ভালো হয়, আপনি মনে হয় প্রথম এমন হাসপাতালে ভিডিও বানাবেন। কিরণ বলে, হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু কখনো করা হয়নি, এই প্রথম হাসপাতালে ভিডিও বানাবো। এখানে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, তাই এখানে ভূত পাওয়ার সম্ভাবনা বেশি। ভেতরে যাওয়ার কথা বলে ওয়াচম্যান বলে, 6 মাস ধরে কাজ করছি, আমি কখনোই যাইনি, আপনি সাবধানে যাবেন। 2:53 সিগন্যালে বসে সাগর চিন্তা করতে থাকে কোথায় যেন সে সিদ্ধান্ত আর নীতির কথা পড়েছে। হঠাৎ মনে পড়ে চন্দ্রমূর্তি তাকে একটা বই দিয়েছিল, সেখানেই এই কথাগুলো লেখা ছিল। পরবর্তীতে অমৃতা সেগুলো ফার্ম হাউসে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। গাড়ির সাইড গ্লাস দিয়ে হঠাৎ দেখে কিছু পথচারী শিশু খবরের কাগজ দিয়ে নৌকা বানিয়ে সেটা পানিতে ছেড়ে দিচ্ছে। সাগরের গাড়ির সামনে আসলে সাগর দরজা খুলে সেটা উঠিয়ে নিয়ে দেখে ফেমাস ইউটিউবার কিরণ রেড্ডি, যে গোস্ট স্টোরি কভার করে 15 বছর ধরে বন্ধ বিমলা হাসপাতালে তার মৃত্যু হবে। এই খবর পড়ে সাগর কিরণকে কল দেয়, কিন্তু কলে পায় না, সিগন্যালে আটকে থাকার কারণে এগোতেও পারে না। হাসপাতালের ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক রিডার দিয়ে কিরণ হাঁটতে থাকে। তখনই এক কলিগ তাকে কল দিয়ে জানায় মেশিনে ব্যাটারি নেই। কিরণ ব্যাটারি লাগিয়ে অন করে দেখে ফ্ল্যাশ জ্বলছে, মানে এখানে ভয়ানক কোনো আত্মা আছে। তখনই সে ভয় পেয়ে পাশে দেখে অক্সিজেন সিলিন্ডার নড়ছে। হঠাৎই সিলিন্ডার নিচে পড়ে তার পেটে গিয়ে আঘাত করলে সে পেছনের দেয়ালের সাথে আটকে যায়। কোনোভাবে সেখান থেকে ছাড়ানোর চেষ্টা করলে বাকি 2টা সিলিন্ডারও তাকে আঘাত করে। সাগর বিমলা হাসপাতালে এসে ওয়াচম্যানকে কিরণের কথা জিজ্ঞেস করে। তখনই দেখে ভেতর থেকে রক্ত বের হচ্ছে। সাগর দৌড়ে ভেতরে যায়। ডিসিপি ক্রান্তি কেসের সব ছবি দেখে বলে, কিছু তো একটা মিসিং, যেটা আমরা বুঝতে পারছি না। ক্রান্তি সব ছবিগুলো ভালো করে দেখে একটা গাছের শিকড়ের ছবি দেখে বলে, লক্ষ্য করে দেখো, এই গাছের শিকড়ে অনেক মাটি লাগানো। রাঙ্গা বলে, আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানে বড় একটা বট গাছ ছিল, এটা হয়তো সেই গাছেরই শিকড়। ক্রান্তি বলে, বট গাছের শিকড় তো মাটির 10 ফিটের মতো গভীরে থাকে, এত গভীরে থাকা শিকড় বের হয়ে এসেছে, তার মানে কেউ তো অবশ্যই মাটির অনেক গভীরে খনন করেছে। রাঙ্গা বলে, সেদিন আমরা 5 ফুটের মতো খনন করার পরই কুকুরের লাশ পেয়েছিলাম। ক্রান্তি বলে, তার মানে এই শিকড় আমাদের খননের কারণে বের হয়নি, আমার তো মনে হয় ওখানে কেউ 15 থেকে 20 ফিট পর্যন্ত খনন করেছে, এই জন্যই ওই শিকড় বাইরে এসেছে। আসলে সেদিন সাগর কুকুরের লাশ যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে কুকুরের লাশ উঠিয়ে আরো গভীরে খনন করে ড্রাইভারের লাশ রাখে, আর মাটির 5 ফুট নিচে কুকুরের লাশ রেখে মাটি দিয়ে দেয়। ক্রান্তি বলে, মাটিতে 5 ফুট নিচে কুকুরের লাশ পড়ার পর কেউ নিশ্চয়ই আর খনন করবে না, খুনি অবশ্যই অনেক চালাক। রাত 8:42-এ সাগরের ফার্ম হাউসে সাগরের ঘুম ভাঙলে সাগরের হঠাৎ মনে পড়ে সাংবাদিকের নীতি বিষয়ক একটা বই তাকে চন্দ্রমূর্তি দিয়েছিল। সে তাড়াতাড়ি বইটার পাবলিকেশন হাউসে পৌঁছায়। পাবলিকেশনের নাম দুতা পাবলিকেশন। কলিং বেল দিতেই সাত্তিয়া নামে সে ছেলেটা দরজা খোলে, যে সাগরের কাছে তাদের কলেজের কনভোকেশনের ইনভিটেশন নিয়ে গিয়েছিল। সাত্তিয়া জানায় এই দুতা পাবলিকেশন তার পরিবারের, তার দাদা সাত্তিয়া মূর্তি ছিল এই পাবলিকেশনের চিফ এডিটর, তার নামে সাত্তিয়ার নাম রাখা হয়েছে। তবে 1962 সালে একদিন হঠাৎ কাউকে কিছু না বলেই দাদা গায়েব হয়ে যায়, এরপর আর কখনোই ফেরেনি। পাবলিশিং প্রিন্টিং সব বন্ধ হয়ে যায়, তখন থেকেই এই প্রিন্টিং প্রেসকে আমরা আমাদের বাসা বানিয়ে থাকি। সাগর বলে, তোমার দাদার লেখা কোনো আর্টিকেল বা পাবলিকেশন আমাকে দেখাতে পারবে? সাত্তিয়া বলে, দাদার রুম যেমন ছিল তেমনই রাখা আছে, আপনি চাইলে দেখতে পারেন। সাগর রুমে ঢুকে দেখে দেওয়ালে সাত্তিয়া মূর্তির ছবি দেওয়া। ঠিক তখনই সাত্তিয়ার বাবা ডাক দিলে সাত্তিয়া বাইরে যায়। দেখা যায় সাত্তিয়ার বাবা আর কেউ না, বরং সমাচারের সিনিয়র জার্নালিস্ট চন্দ্রমূর্তি। চন্দ্রমূর্তি রেগে বলে, আমাকে না বলে কাউকে কেন ওই রুমে ঢুকতে দিয়েছ? সাগর বের হলে চন্দ্রমূর্তি বলে, তোমার মতো দুর্নীতিবাজ ওই রুমে কোন সাহসে পা রাখে? সাগর বলে, আমি দুটার উপর রিসার্চ করছি। চন্দ্রমূর্তি বলে, তুমি ওই নামটা কোন সাহসে উচ্চারণ করছো? সাত্তিয়া চন্দ্রমূর্তিকে থামাতে গেলে চন্দ্রমূর্তি তাকে চলে যেতে বলে। সাগর বলে, আমি শুধু এই পত্রিকার বিষয়ে বিস্তারিত জানতে চাই। চন্দ্রমূর্তি বলে, আমার বাবার মতো সৎ সাংবাদিক এবং ন্যায়ের পক্ষে কথা বলা এই দুটা পত্রিকার ইতিহাস তোমাকে আমি লিখতে দিব না, তুমি লেখা মানে আমার বাবার অপমান করা। সাগর বলে, কাকে মহান বলছেন? আপনার বাবা এই পত্রিকা ছাপানো শুরু করে আর পরে নিজের পরিবার আর এই পত্রিকা ছেড়ে পালিয়ে যায়, এটা কিসের মহত্ব? চন্দ্রমূর্তি বলে, ইন্টারনেটে পাওয়া মিথ্যা তথ্যকে সত্য মেনে তুমি এখানে এসেছো? তুমি তো আসলে সাংবাদিকই না। একজন সৎ সাংবাদিক কোনো তথ্য পেলে সেটা আগে কয়েকবার রিসার্চ করে, তারপর সবার সামনে আনে। সাগর রেগে বলে, তাহলে আপনি আমাকে সত্য বলেন, না হলে আমিও সেটাই লিখবো যেটা আমি জানি। চন্দ্রমূর্তি এবার বাধ্য হয়ে সত্য ঘটনা বলতে শুরু করে। সিন শিফট হয় 1962 সালে। সাত্তিয়া মূর্তি অনেক নাম করা একজন সাংবাদিক। আজ তার লেখা
সাংবাদিক সিদ্ধান্ত এবং নীতি নামের বইয়ের উন্মোচন হবে। আজকের প্রধান অতিথি MLA রাঘব এবং সাত্যা একে অপরের বেশ ঘনিষ্ঠ বন্ধু। রাঘব বলে, আমার প্রিয় বন্ধু সাত্তিয়ার লেখা দুটা পত্রিকা সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলে, তাই তার এই পত্রিকা 1 নম্বরে আছে। আমরা সবাই বিশ্বাস করি যদি কোনো তথ্য দুটা পত্রিকায় ছাপা হয়েছে তার মানে সেটা নিঃসন্দেহে সত্য। ব্রিটিশ আন্দোলনের সময় সাত্যা একটা যুবদল বানিয়েছিল। সাত্যা নিজের জীবন ঝুঁকিতে রেখে ব্রিটিশদের থেকে লুকিয়ে সত্য খবর ছাপাতো। সেই খবর এই যুবদলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিত। সেখান থেকেই দুটার জন্ম হয়। ব্রিটিশ সরকার এই খবর জানার সাথে সাথেই তাদের সেনা পাঠালে সাত্যা রাঘবকে বলে, আমার পাবলিকেশন হাউস আর সব নিয়ে যাক, শুধু ওই ছাপার মেশিনটা বাঁচাও, কারণ এটাই আমাদের অস্ত্র। তাই রাঘব আর সাত্যা মিলে সেই রাতেই ওই প্রিন্টিং মেশিন সাত্তিয়াপাটনাম লাইট হাউসে রেখে দেয়। পরে ব্রিটিশ সৈন্যরা অনেক অত্যাচার করার পরও তারা ওই প্রিন্টিং মেশিনের তথ্য জানায় না। ছাড়া পাওয়ার পর আমরা ওই মেশিন দিয়েই দুটার খবরের কাগজ ছাপাতে থাকি। তখন থেকে দুটার লোগো হয় ওই লাইট হাউস। আশা করি সবাই সাত্তিয়ার এই বই থেকে সাংবাদিক হওয়ার পথে, ন্যায়ের পথে যেন চলতে পারে। সাত্যা বক্তৃতা দিতে এসে বলে, রাঘবের মতো সৎ আর ন্যায়পরায়ণ নেতা এখন খুবই কম। টাকা এবং ক্ষমতার লোভ নেতা, পুলিশ এবং সাংবাদিকদের মধ্যেও পৌঁছে গেছে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের পথ দেখাতে আমি এই বই লিখেছি। অনুষ্ঠান শেষে সাত্তিয়ার জুনিয়র ভূপাতি তার বইয়ের কপিতে সাত্তিয়ার সাইন নেয়। রাঘব চক্রপাণি নামের একজনের সাথে পরিচয় করিয়ে দেয় যে এই বছর রাঘবের বিপরীতে দাঁড়াবে। চক্রপাণি, ভূপাতি, রাঘব এবং সাত্যা একসাথে ছবি তোলে। বাসায় ফেরার পথে ভূপাতি বলে, আপনি লিখতে লিখতে জরুরি জিনিসই তো ভুলে গিয়েছিলেন, তাই আপনাদের জন্য তিরুপতির টিকিট কেটেছি। আপনি নিয়ত করেছিলেন ছেলে হলে যাবেন, 2 বছর হয়ে গেছে, এখন গিয়ে ঘুরে আসেন। সাত্যা বলে, কিন্তু সামনে তো নির্বাচন, তুমি সব একা কিভাবে সামলাবে? ভূপাতি বলে, আমি সব সামলে নিব। সাত্যার স্ত্রী লক্ষ্মী বলে, আরে এত চিন্তা কিসের? আপনি তো সবসময় বলেন একমাত্র ভূপাতি এই পাবলিকেশন সামলাতে পারবে, তাহলে এত চিন্তা কিসের? দুটা পাবলিকেশনের পূজায় আসলে সাত্যা তার প্রেসের লোকদেরকে বলে, আগামী 3 দিন আমি থাকবো না, কি কি ছাপাতে হবে সেটা ভূপাতিই বলে দিবে। পূজার শেষে তারা সবাই লাইট হাউসে আসে। এই লাইট হাউসেই তাদের সেই পুরনো ছাপার মেশিন রাখা। এই ছাপা মেশিনই সাত্যার প্রথম ভালোবাসা, প্রথম সন্তান, কারণ স্বাধীনতার লড়াইয়ে এটাই ছিল তার একমাত্র অস্ত্র। এদিকে রাঘবের বাসায় গতকালের ছবি নিয়ে আসলে রাঘব তার স্ত্রীকে ছবি দেখায়। রাঘবের স্ত্রী তাদের বাসার মেয়েট কল্পনাকে বলে, যা গিয়ে বাজার থেকে নারকেল নিয়ে আয়। কিন্তু কল্পনা সবার আড়ালে দরজার সিটকানি খুলে নিয়ে আঁচলে লুকিয়ে নিয়ে নেয়। ঠিক তখনই রাঘবের ছেলে তার মেয়েকে এনে বলে, পোলিও রোগের কারণে মেয়েটা কখনোই হাঁটতে পারবে না, বর্তমানে ওর পায়ে এই রড দিয়েছে, পরে হুইল চেয়ার দিতে হবে। চক্রপাণি মনোযোগ দিয়ে তার পার্টির লোগো আঁকাচ্ছিল। ঠিক তখনই ভূপাতি এসে বলে, শুনেছি যারা বাম হাত দিয়ে কাজ করে তাদের নাকি শয়তানের সাথে ভালো সম্পর্ক, তা তোমার প্ল্যান অনুযায়ী সাত্যাকে তিরুপতি পাঠিয়ে দিয়েছি। 3 দিনের মধ্যেই ওরা চলে আসবে, যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। চক্রপাণি বলে, রাঘবের বাসায় কল্পনা নামের একটা মেয়ে কাজ করে। গত 2 বছর যাবৎ ওই কল্পনাকে পটিয়েছি, এখন সে সম্পূর্ণ আবার নিয়ন্ত্রণে। ওকে যা বলি ও তাই করে। ওকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছি, এখনই চলে আসবে। তখনই কল্পনা আসলে ভূপাতি ভেতরে চলে যায়। কল্পনা চক্রপাণিকে সেই সিটকানি দেয়। চক্রপাণি বলে, যে রুম বলেছিলাম এটা সেই রুমেরই তো? কল্পনা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, উপরে রাঘব সাহেবের রুম থেকে এনেছি। চক্রপাণি বলে, ঠিক আছে, কাল ঠিক এই সময়ই চলে আসবে। কল্পনা চলে যেতেই ভূপাতি সেই সিটকানি দেখে বলে, এটা তোমার গুরুত্বপূর্ণ কাজ, এর জন্য 2 বছর সময় নষ্ট করেছো? চক্রপাণি বলে, এই সিটকানি পিতলের, এটা দিয়ে কুমারের কাছে গিয়ে একই রকমের 2টা লোহার সিটকানি বানাবো, তারপর সেটাই পিতলের প্রলেপ দিতে হবে। সিটকানি গুলো একটু পাতলা হবে যেন সহজে নড়াচড়া করে। এরপর একটা চুম্বক নিয়ে বলে, পিতল কখনোই চুম্বককে আকর্ষণ করে না, কিন্তু লোহাকে দরজার অপর পাশ থেকে নাড়াচড়া করানো যাবে। একটা লোহার সিটকানি দিয়ে আমি প্র্যাকটিস করব আর অপরটা কল্পনাকে দিয়ে আগের জায়গায় লাগিয়ে দিতে হবে। পরের দিন কল্পনাকে সিটকানি আর এক পাতিল লাড্ডু দিয়ে বলে, ওদের সবাইকে মিষ্টি খাইয়ে দিও আর বলবে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, নির্বাচনের পরেই তোমাকে বিয়ে করব, কিন্তু খবরদার এই মিষ্টি তুমি খাবে না। বিকালে আমরা ঝিলের পাশে দেখা করব। কল্পনা ও চক্রপাণির বলা মতো কাজ করে আর বাসার সবাইকে লাড্ডু খাওয়ায়। রাঘব বলে, তার কার সাথে বিয়ে ঠিক হলো? কল্পনা বলে, সে বলেছে আপনার সাথে দেখা করতে আসবে। রাঘব বলে, তোমার পরিবারে যেহেতু কেউ নেই তাই তোমার সব দায়িত্ব আমার। ভবিষ্যতে তোমার যেন কোনো সমস্যা না হয় তাই ব্যাংকে তোমার নামে অ্যাকাউন্ট খুলবো, সেখানে প্রতি মাসে টাকা জমাবো। কল্পনা টিপসই দিয়ে দেয়। বিকালে কল্পনা চক্রপাণির সাথে দেখা করতে আসলে চক্রপাণি জিজ্ঞেস করে, কাজ করেছো? কল্পনা হ্যাঁ বলতেই বলে, ঝিলে নামো। কল্পনা নেমে চক্রপাণির কাছে এসে বলে, জানেন স্যার কত ভালো, আমার বিয়ের জন্য 15,000 টাকা ব্যাংকে জমা করিয়েছে। আচ্ছা, আপনি আমার থেকে সিটকানি নিয়ে আবার কেন সেটা লাগিয়ে দিলেন? চক্রপাণি কল্পনাকে পানিতে ঠেসে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেচারি কল্পনা ছটফট করতে করতে মারা যায়। কল্পনার লাশ ওভাবেই রেখে একটা নোটে পাথর চাপা দিয়ে চক্রপাণি চলে যায়। চক্রপাণি আগে থেকেই